আমাদের এই যে নামটা, এটা আমরা হোয়াইটের বই থেকে নামটা নিয়েছি। অন্যান্য রেফারেন্স বইগুলোতে এটা হয়তো এক্সটার্নাল ফ্লো নামে আছে, ঠিক আছে? তো ইমার্সড বডি, তাই না? আমরা যদি বাংলায় বলি তা নিমজ্জিত। তো আমরা কিন্তু বাতাসে নিমজ্জিত আছি, তো আমাদের উপর থেকে যে বাতাস যাচ্ছে সেটাও কিন্তু আমাদের এই টপিকটার মধ্যে আলোচনা করা হবে। একটা সাবমেরিন যখন ওয়াটারে কমপ্লিটলি নিমজ্জিত, তখনও কিন্তু তাকে এই প্রসেসে আলোচনা করা হবে, ঠিক আছে? আচ্ছা, একটা শিপ যখন মুভ করছে, তখন কি এটা এই এক্সটার্নাল ফ্লোর মধ্যে পড়বে? স্যার পড়বে। কেন পড়বে? কারণ স্যার ও তো পানির মধ্যে দিয়ে যাইতেছে আর ওর উপর এয়ারও যাচ্ছে। নিমজ্জিত আছে, হ্যাঁ, থ্যাংক ইউ, ঠিক আছে, বুঝতে পেরেছি, ধন্যবাদ তোমাকে। আচ্ছা, তো তাহলে আমরা এটাই বলতে চাইলাম যে আমাদের হয়তো একটু কনফিউশন হতে পারে আমাদের বডিটা যখন অর্ধেকটা এক ফ্লুইডে অর্ধেকটা আরেকটা ফ্লুইডে, বাট অবভিয়াসলি সেখানেও ফ্লোটা এক্সটার্নাল, ঠিক আছে? আচ্ছা, তো আজকে আমাদের ক্লাসে আমরা শুরুর দিকে কিছু এক্সাম্পলস অফ এক্সটার্নাল ফ্লোজ দেখব। তারপরে আমরা এক্সটার্নাল ফ্লোজ এর সব থেকে এটাকে কি বলে রিনাউন্ড যে থিওরিটিক্যাল অ্যানালাইসিস আছে, সেই অ্যানালাইসিসটা আজকে আমরা দেখার চেষ্টা করব। এরপরে আমরা আমাদের ফার্দার যে ক্লাসগুলো হবে সেগুলোতে আমরা এটা বোঝার চেষ্টা করব যে থিওরিটিক্যাল অ্যানালাইসিস যদি কোনো কারণে পসিবল না হয়, তাহলে আমরা এই এক্সটার্নাল ফ্লো যেখানে হচ্ছে বা ইমার্সড বডি তার আশেপাশে যে ফ্লো গুলো হচ্ছে সেই ফ্লোকে কিভাবে অ্যানালাইজ করতে পারি। আমাদের কিছু টেকনিক আছে, আমরা সেই টেকনিক গুলো আলোচনা করবো এবং শেষের দিকে আমরা এই যে টেকনিক গুলো শিখলাম এগুলো অ্যাপ্লাই করার জন্য আমরা রিয়েল ওয়ার্ল্ড কিছু ম্যাথমেটিক্যাল প্রবলেম সলভ করবো। আচ্ছা, আমরা যে প্রথম যে ছবিটা দেখছি, এই ছবিটা হলো যে ইভ রোসি নামক একজন লোকের, তিনি নিজেই নিজেকে সেলফ প্রোক্লেম রকেট ম্যান। তিনি যেটা করেন যে তিনি একটা উইং লাগিয়েছেন, উইং এর কিছু জেট ইঞ্জিন আছে। তো এই জেট ইঞ্জিন গুলোর সাহায্যে তিনি কিছু দূর ফ্লাই করতে পারেন, তাই না? তাই সেটা লেখা আছে আমাদের এই ক্যাপশনে যে তিনি এয়ারপ্লেন থেকে ৭,৫০০ ফিট উপর থেকে লাফ দিয়ে ৮,২০০ ফিট পর্যন্ত তিনি উঠেছিলেন এই জেট ইঞ্জিন দিয়ে, এবং আউটসাইড চারপাশে ১৮০ মাইল পার আওয়ার বেগে তিনি ৫ মিনিট ঘুরেছিলেন, তাই না? তো এই যে এটা জাস্ট আমাদেরকে একটু এঙ্গেজ করার চেষ্টা করা। আমাদের হোয়াইটের বইয়ের শুরুতেও দেখবে এই ছবিটা দেয়া আছে যে দিস ইজ অ্যান এক্সটার্নাল ফ্লো, তাই না? বোঝাইতে চাই এটা এক্সটার্নাল ফ্লো উদাহরণ। তো এই যে এক্সটার্নাল ফ্লো যে আমরা দেখলাম, এই ফ্লো গুলো নর্মালি যেটা হয় যে বডিটা একটা ফ্লুইডে ইমার্জড অবস্থায় থাকে, ঠিক আছে? তো এই ইমার্জ ফ্লুইডটা যখন বডির অ্যারাউন্ডে ইন্টারেক্ট করে, তো তাদের কি হয়? ভিসকাস ইফেক্ট থাকে। এই যে জিনিসটা আমরা এখান থেকে ছবিটা থেকে দেখছি, এই ফ্লুইড, এই বডিটা স্থির ছিল, সেই ফ্লুইড বডিটার মধ্যে এই শিপটা কি করছে? চলে যাচ্ছে। হ্যাঁ, আমরা যদি আমাদের ছবির পার্সপেক্টিভ বলি, ডান থেকে বাম দিকে যাচ্ছে। তো ভিসকসিটি কি আমরা যদি মনে করার চেষ্টা করি, ভিসকসিটি হলো ফ্রিকশন ইন ফ্লুইড। নো স্লিপ কন্ডিশনের কারণে আমাদের বডিটার গায়ে যে সলিড বডিটা আছে, বডিটা যখন একটা ভেলোসিটিতে ডান থেকে বাম দিকে যাচ্ছে, বডিটার গায়ে ফ্লুইড কিছু লেগে সেও ডান থেকে বাম দিকে যাচ্ছে। এই কন্ডিশনটাকে আমরা বলি নো স্লিপ কন্ডিশন। সাবসিকুয়েন্ট যে ফ্লুইড পার্টিকেল গুলো আছে, সেই পার্টিকেল গুলো, যে ফ্লুইড পার্টিকেলটা বডিটার গায়ে লেগে আছে তার সাথে ভিসকসিটির কারণে তার সাথেও চলে যাওয়ার চেষ্টা করছে। তো আমাদের এখানে এই যে ফ্লুইড, এটার ভিতর দিয়ে বডিটা যে যাচ্ছে, কিছু বডির স্পিড যেটা তার গায়ের সাথে লেগে আছে সেটা তার সমান, আর এরপর আস্তে 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 কি হয়? বডিগুলো একটা ভেলোসিটি পায়, বাট ওই যে ইফেক্টটা আস্তে আস্তে আবার কমে যেতে থাকে, তাই না? আমি যদি একটা নিউমেরিক্যাল ডাটা বলি, একজন যদি 10 মিটার পার সেকেন্ডে যাচ্ছে, কিছু দূর পরে ভেলোসিটিটা কমে 9 হয়ে যাচ্ছে, তো 9 মিটার পার সেকেন্ডে যে নিতে যাচ্ছে তার সাথে যে যাচ্ছে সে দেখা যাচ্ছে 8 এ যাচ্ছে। তো এরকম আস্তে 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 কি হয়? এই ইফেক্টটা কমে যেতে থাকে। এই যে ইফেক্টটা, হ্যাঁ, এই ইফেক্টটাকে কিন্তু বাউন্ডারি লেয়ার ফ্লো বলা হয়, তাই না? ইন্টারনাল ফ্লোর ক্ষেত্রে এই বাউন্ডারি লেয়ার ফ্লোটা কি হয়? আমাদের যে পাইপ আছে বা আমাদের যে কনডিউট আছে সেটার চারপাশ দিয়ে এই বাউন্ডারি লেয়ারটা গ্রো করে এসে মার্জ হয়ে ফুললি ডেভেলপ ফ্লো হয়ে যায়। কিন্তু এখানে এটার চারপাশে কিন্তু কোনো সলিড সারফেস নাই যে তাকে ধরে রাখছে। তো এই জন্য এখানকার এই বাউন্ডারি লেয়ার গুলোকে বলা হচ্ছে আনকনফাইন্ড বাউন্ডারি লেয়ার ফ্লো, ঠিক আছে? এবং এটার একটা এটাকে কি বলে, ডিস্টিংক্ট ক্রাইটেরিয়া কি, ডিস্টিংক্ট ক্রাইটেরিয়া হচ্ছে ক্যারেক্টারিস্টিক্স কি? আমরা বললাম যে বডিটার আশেপাশে এই ভিসকাস ইফেক্টটা পর্যবেক্ষণ করা যায় বা পরিলক্ষিত হয়, এবং বডিটার অনেক দূরে আমাদের এই ফ্লোটা ইনভিজিবল থেকে যায়, মানে এই যে ভিসকাস ইফেক্টটা এটা দেখা যায় না। বোঝা যায় আমাদের ইমার্জ বডি ফ্লো যেটা বা ফ্লো কস্ট ইমার্জ বডি যেটা যেটা কিভাবে কাজ করে, এটা কি বোঝা গেল? তো আমরা নেক্সট আরো একটা জিনিস বলতে চাচ্ছি, সেটা হলো এই এক্সটার্নাল ফ্লো গুলো আনকনফাইন্ড, ফ্রি টু এক্সপ্যান্ড,
নো ম্যাটার হাউ থিক দ্য ভিসকাস লেয়ার গ্রো, ঠিক আছে, আমাদের বাউন্ডারি লেয়ার থিওরি এবং কম্পিটিশনাল ফ্লুইড ডাইনামিক্স দিয়ে এই জিনিসগুলোকে অ্যানালাইজ করা যায়। কিন্তু আমাদের বডির জিওমেট্রি যদি কমপ্লেক্স হয়ে যায় তাহলে আমাদের আসলে এক্সপেরিমেন্টাল ডাটার উপরে ডিপেন্ড করতে হয়, ঠিক আছে। তখন আমরা এই বাউন্ডারি লেয়ার থিওরি এবং ফ্লুইড ডাইনামিক্স বা সিএফডি দিয়ে এই জিনিসটা ওইভাবে কি করতে পারি না, অ্যানালাইসিস করতে পারি না, ঠিক আছে। আচ্ছা, আমরা যদি কিছু উদাহরণ দেখি এই ধরনের ফ্লো, এই যে আমরা বলেছিলাম যে আমরা কিভাবে অ্যানালাইসিস করি সেটা বলবো এই জিনিসগুলো দিয়ে, তাই না। আমাদের অ্যানালিটিক্যাল টুল এখানে আছে 4টি, কিন্তু অ্যানালিটিক্যাল যে এটাকে কি বলে প্রসেস, সেটা আসলে খুবই অল্প এবং খুবই সিম্পল জিওমেট্রির জন্য প্রযোজ্য। আমরা সেগুলো দেখবো। জিওমেট্রি একটু কমপ্লেক্স বা ফ্লো একটু কমপ্লেক্স হলে আমরা তখন বাউন্ডারি লেয়ার থিওরি এবং কম্পিটিশনাল ফ্লুইড ডাইনামিক্স দিকে ঝুঁকে পড়ি। আমাদের থিওরি যখন আরো বেশি আমাদের জিওমেট্রি যখন আরো বেশি কমপ্লেক্স হয়ে যায় তখন আমাদের এক্সপেরিমেন্টাল ডাটা, সরাসরি এক্সপেরিমেন্টাল ডাটা নিয়ে আছে, আর কিছু করার থাকে না, ঠিক আছে। আমি আরো এক জায়গাতে বলেছিলাম আমরা কম্পিটিশনাল ফ্লুইড ডাইনামিক্স বলছি, তাই না। কেন বলছি দেখো, আমাদের এই যে বইগুলো লেখা হয়েছিল বা আমাদের এই যে ফ্লুইড ডাইনামিক্স এর যে থিওরি গুলো, হ্যাঁ, আমি কিন্তু বারবার তোমাদেরকে এটাকে কি বলে ডেটটা বলার চেষ্টা করি, তাই না, যে কত সালে এটা হয়েছে। তো তুমি যদি দেখো মোস্ট অফ দ্য ফ্লুইড ডাইনামিক্স ইকুয়েশনস আর গিভেন অন অর বিফোর 19th century, ঠিক আছে। মানে অনেক দিন আগে থেকে আমাদের এটা কি স্ট্যাগনেশন একটা প্রসেসে আছে, হ্যাঁ। আমরা নেভিয়ার-স্টোকস ইকুয়েশনটা যে সলিউশন করতে পারছি না, তো এই জন্য আমাদের কি করতে হচ্ছে, নতুন নতুন থিওরি বা নতুন নতুন ওয়ে খুঁজে বের করার চেষ্টা করা হচ্ছে। সেটার মধ্যে একটা হলো কম্পিটিশনাল ফ্লুইড ডাইনামিক্স, এবং এই কম্পিটিশনাল ফ্লুইড ডাইনামিক্সটা এত ফ্লারিশ করেছে কখন, যখন পার্সোনাল কম্পিউটার এফোর্ড করা সম্ভব হয়েছে, ঠিক আছে। কারণ এর আগে কম্পিটিশনাল ফ্লুইড ডাইনামিক্স এর যে থিওরি সেটা কি, আমাদের এই ফ্লো যে এরিয়াটা আছে এই এরিয়াটাকে ছোট 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 ভাগে ভাগ করে সেখানে অ্যানালাইসিস করা, হ্যাঁ। আমরা ইনশাআল্লাহ এই জিনিসটা নিয়ে আরো পড়বো, অ্যাডভান্স ম্যাথমেটিক্স যখন আমরা পড়বো তখন কিভাবে কাজ করে বিভিন্ন থিওরি, ফাইনাইট ডিফারেন্স কিভাবে কাজ করে, ফাইনাইট লিমিট কিভাবে কাজ করে, তাই না। তো এই সিএফডি ইকুয়েশন গুলো বা সলিউশন গুলো, মডেল গুলো এভাবে কাজ করে, হ্যাঁ। এ ধরনের আইদার সে ফাইনাইট ডিফারেন্স ইউজ করছে অথবা ফাইনাইট এলিমেন্ট ইউজ করছে। একটা এটা কি বলে আমাদের প্র্যাকটিক্যাল যে সিস্টেমটা, এই সিস্টেমটা আমরা ডিফাইন করতে পারি পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন। পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশনকে সলভ করার চেষ্টা সে এভাবে করছে। তো এটা কম্পিউটার ছাড়া এত হিউজ ক্যালকুলেশন হিউম্যানের পক্ষে করা পসিবল ছিল না। যখন কম্পিউটার এফোর্ডেবল হলো তখন থেকে এই কম্পিটিশনাল ফ্লুইড ডাইনামিক্স এই যে মডেলগুলো আমাদের কি হলো, এটাকে কি বলে এত প্রচলিত হওয়া শুরু করলো। তো এখন আমরা এখানে যদি আমি তোমাদেরকে ইন্ট্রোডিউস জিনিসটাতে না করি তাহলে যেটা হবে আমরা পিছিয়ে থাকবো, ঠিক আছে। সিএফডিটা আমাদের বোঝা উচিত। এই জন্য আমি বারবার বলছি যে কিভাবে কাজ করে, আমাকে কাজ পারতেই হবে এরকম না, কিভাবে কাজ করে এটা আমার বুঝতে হবে। তো এটার আমি যদি একটা তুলনা দিই, সেটা হলো যে ক্রুড অ্যানালজি, কিন্তু আমাকে বুঝতে হবে যে সেটা হলো, ধরো আমরা একটা ড্রয়িং সফটওয়্যার কিন্তু শিখেছি, তাই না, 3D মডেলিং সফটওয়্যার যেটা, সেটা এখন 3D মডেলিং সফটওয়্যার আমরা যে ক্যাড-ক্যাম বেস যেগুলো, সেগুলো যে শিখতে সলিড ওয়ার্কস শিখতে পারি, এটিয়া শিখতে পারি, তাই না। আমরা যদি আরেকটু হাইলি মোল্ডেড দিকে যাই, হ্যাঁ, ক্যাড-ক্যাম না দিয়ে যদি মডেলিং এর দিকে চলে যাই, আমরা ব্লেন্ডার শিখতে পারি, আমরা মায়া শিখতে পারি, হ্যাঁ, 3D Max শিখতে পারি। তো অনেক ধরনের সফটওয়্যার কিন্তু আছে। এই সফটওয়্যারটা তুমি শিখলা, হ্যাঁ, আমি বললাম যে একজন চিন্তা করলো যে হ্যাঁ আমি সবই শিখে ফেলবো, আমি যে 6টা সফটওয়্যারের নাম বললাম, ধরো রাইনো সহ, হ্যাঁ, সেই 6টা সফটওয়্যারই শিখে ফেললো। কিন্তু তাকে যখন আমি একটা স্ট্রেস অ্যানালাইসিস করে দিয়ে একটা প্রোডাক্ট ডিজাইন করতে বললাম, সে সেটা পারলো না, তাহলে কিন্তু কোনো লাভ হলো না। হ্যাঁ, তুমি সলিড ওয়ার্কসে ধরো তোমার এটা কি বলে একটা প্রোডাক্ট দেয়া আছে, সেটাকে তুমি হুবহু ড্র করলে, তুমি রাইনোতে ড্র করতে পারলে, ক্যাটিয়াতে ড্র করতে পারলে, তুমি 3D Max এ ড্র করতে পারলে, তুমি ব্লেন্ডারে ড্র করতে পারলে, অ্যাজ এন ইঞ্জিনিয়ার এটা কিন্তু তোমার কাজ না, তাই না। যে ধরো তোমার ল্যাপটপে তুমি বসে আছো বা ডেস্কটপে তুমি বসে আছো, হ্যাঁ, দেখি তো ডেস্কটপের মডেলটা আমি সলিড ওয়ার্কসে আঁকতে পারি কিনা, দেখি তো ল্যাপটপের মডেলটা আমি সলিড ওয়ার্কসে আঁকতে পারি কিনা, হ্যাঁ। তো এটা যদি তুমি করো বা এটা যদি তুমি পারো, তার মানে হলো তুমি সফটওয়্যারটা ইউজ করতে পারো, সফটওয়্যারের যে ফিচার গুলো আছে সেই ফিচার গুলো তুমি ইউজ করতে পারো, ঠিক আছে। কিন্তু এই ধরনের ডিজাইন সফটওয়্যার থেকে আমাদের ইউজ কিন্তু এটা না, আমাদের ইউজ হলো ডিজাইনটা করা, ঠিক আছে। যে আমি তোমাকে যদি ওইভাবে বলি যে তোমার যে ল্যাপটপটা, হ্যাঁ, ল্যাপটপের থিকনেসটা কেন 15 মিলিমিটার দেওয়া হলো, এই কম্পোনেন্টটা কেন 14 দেওয়া হয় নাই, কেন 16 দেওয়া হয় নাই, বা ল্যাপটপের যে এই যে বেজেলটা আছে, হ্যাঁ, স্ট্রাকচারের দিক দিয়ে যদি আমি বলি, হ্যাঁ, বেজেলটা আছে কেন এটা আরো চিকন দেওয়া যায়নি, হ্যাঁ, অথবা আমাদের যে হিঞ্জটা আছে, হ্যাঁ, ল্যাপটপটা ওপেন করার সময় এই হিঞ্জটা কেন আমাদের এই পজিশনে দেওয়া হলো, কেন এই ম্যাটেরিয়াল দিয়ে দেওয়া হলো, কেন এতখানি স্টিফনেস হিঞ্জটার আছে, এটা কিন্তু একজন ডিজাইনারের কাজ, ঠিক আছে। এটাকে হুবহু মিমিক করা একটা সফটওয়্যারে আঁকা, এটা ডিজাইনারের কাজ না। সিম্পলি সেরকম তুমি কিছু কম্পিউটেশনাল ফ্লুইড ডাইনামিক্স সফটওয়্যার অনেক আছে,
তো সেগুলো একটা টিউটোরিয়াল দেখলে, টিউটোরিয়াল দেখে নিজে কিছু করার চেষ্টা করলে তাতে করে যেটা হবে তুমি সেই সফটওয়্যারটা ইউজ করতে পারবে। কিন্তু আমি তোমাদেরকে যেটা বোঝানোর চেষ্টা করছি, যেহেতু আমি তোমাদের ফ্লুইড ডায়নামিক্স করাচ্ছি, সেটা হলো সফটওয়্যারটা ইউজ তো করতে পারতে হবেই, আর নাহলে তুমি কাজ কিভাবে করবে, তাই না? কিন্তু সেই সফটওয়্যারটাতে আমি কি করছি আমাকে সেটাও বুঝতে হবে। তো এই জিনিসটা বোঝানোর জন্য আমি এত কথা বললাম। মনে তো হতেই পারে যে এক্সপেরিমেন্টাল ডাটা কেন লাগবে, একটা কমপ্লেক্স জিওমেট্রিকে আমি কম্পিউটেশনাল ফ্লুইড ডায়নামিক্স মডেলে বসায় দিলাম। একটা কম্পিউটেশনাল ফ্লুইড ডায়নামিক্স মডেল যদি আমাকে ডাটা জেনারেট করে দিতে পারে, বা সে যদি একটা ফিজিক্যাল ফেনোমেনাকে রিক্রিয়েট, সিমুলেশন মানে কি, হ্যাঁ, কম্পিউটারের মধ্যে এটাকে তৈরি করা, সিমুলেট করার চেষ্টা করা, যে যদি সিমুলেশন করতেই পারে একটা ফিজিক্যাল এনভায়রনমেন্ট, তাহলে সেখানে আমি একটা কমপ্লেক্স জিওমেট্রি দিলে সমস্যাটা কোথায়? হ্যাঁ, এই যে সমস্যাটা কোথায়, এটা তোমাকে কোনো সিএফডি সফটওয়্যার শেখাবে না। তারা শেখাবে কিভাবে এটা থেকে একটা ডাটা বের করা যায়। সমস্যাটা হলো আমরা এই সিএফডি মডেলগুলো যে তৈরি করছি, এগুলোর বেসিস কি? তুমি এই তোমার টেবিলের উপরে একটা জিনিস আছে, ছেড়ে দিলে নিচে পড়ে গেল, তাই না? তাহলে এখানে কি এই আমাদের যে মানে ফিজিক্স যেটা আমরা যেখানে আছি, এখানে কি আছে? গ্র্যাভিটি আছে। কিন্তু এটা তুমি যখন মায়াতে ডিফাইন করতে চাও বা একটা মডেলিং সফটওয়্যার ডিফাইন করতে, তোমাকে কিন্তু বলতে হবে যে এখানে ফিজিক্সটা কি, এখানে একটা গ্র্যাভিটি আছে, তুমি গ্র্যাভিটি লিখে দিবে, হ্যাঁ, বা গ্র্যাভিটি ডিফাইন করে দিবে যে মাইনাস ওয়াই অ্যাক্সিস এর দিকে 9.8 মিটার পার সেকেন্ড, এটা তুমি ডিফাইন করে দিবে। তো তাহলে কেন আমরা গ্র্যাভিটি ডিফাইন করতে পারছি? সেটার একটা কি আছে, ইকুয়েশন আছে, হ্যাঁ, জেনারেলাইজড ইকুয়েশন আছে, আমরা জানি গ্রাফিটি এতটুকুই। আমরা এই ফ্লুইড ডায়নামিক্স এর এই যে আমরা বললাম বিভিন্ন যে ইকুয়েশন, এটার কি সলিউশন আমরা জানি না। আমরা কিন্তু বারবারই কথাটা বলছি, আমরা সলিউশনটা জানি না। যেহেতু আমরা সলিউশনটা জানি না, তাহলে আমি আমার মডেলটাকে কিভাবে শিখাবো যে এই জিনিসটা এভাবে সলভ করা যায়? বুঝে যায়? যেহেতু আমি আমার মডেলটাকে শিখাতে পারছি না, এই জন্য মডেলটা থেকে কি হচ্ছে না, এক্সপেরিমেন্টাল ডাটা যেরকম কমপ্লেক্স জিওমেট্রি থেকে, তাই এটা তো এখানে তো কাউকে শেখানোর নাই, এই ফিজিক্সটা এভাবে এক্সিস্ট করে, আমি সরাসরি ভ্যালু নিলে ভ্যালু পাচ্ছি। তো এই ভ্যালুটা আর কম্পিউটেশনাল মডেল থেকে বের করা যায় না। কেন? কারণ সেখানে আমার মডেলটা ওয়েল ডিফাইন্ড না, আমাদের ফিজিক্সটা ওয়েল নোন না, এই জন্য আমাদের মডেলটা ওয়েল ডিফাইন্ড না। আমার কথা কি বোঝা যায়? আচ্ছা, একটু মনে বেশি বলে ফেললাম। যাই হোক, আমাদের সিলেবাস তো অনেক বড়। আমি বারবার বললাম যে আমাদের কম্পিউটেশনাল ফ্লুইড ডায়নামিক্সটা এটা আমাদের এখন আসলে শিখে যদি আমরা না যাই, আমরা ফোর্থ ইয়ারে বা আমরা যদি এমএসসি করি, তাহলে আমরা একটু এটাকে কি বলে কষ্টের মধ্যে পড়ে যাবো, ঠিক আছে? তো আমাদেরকে এগুলো নিজেদের দায়িত্বে শিখতে হবে। তো আমি চেষ্টা করছি তোমাদেরকে যত বেশি ইনফরমেশন দিয়ে দেওয়া যায়। হ্যাঁ, আমাদের যেহেতু কোনো কোর্স নেই, হ্যাঁ, অ্যাজ এন ইঞ্জিনিয়ার এরকম তুমি অনেক কিছুই পাবে যেটা তোমাদের ইউনিভার্সিটিতে বা আমাদের ইউনিভার্সিটিতে পড়ানো সম্ভব হচ্ছে না, কিন্তু অ্যাজ এন ইঞ্জিনিয়ার এই জিনিসগুলো তোমার কাছ থেকে মানুষজন এক্সপেক্ট করে। তো এরকম একটা সিএফডি টুল ইউজ করতে পারা, এরকম একটা এটাকে কি বলে অ্যাবিলিটি, ঠিক আছে? এই জন্য আমি তোমাদেরকে হেল্প করার চেষ্টা করছি। আচ্ছা, তো আমরা পরে যেটা জাস্ট আমরা কিছু ছবি দেখি, যে দেখো আমাদের এই যে ইমার্স বডি, তাই না? খুব সুন্দর ছবি। হ্যাঁ, এটা যতটুকু সময় একটা মিগ 29 তো মনে হচ্ছে, যাও, ঠিক আছে? এরোডাইনামিক্স, হ্যাঁ, পুরোপুরি আমাদের এই যে এক্সটার্নাল ফ্লোস উপরে ডিপেন্ড করছে। রকেট প্রজেক্টাইল এগুলো এটার মধ্যে পড়ে। টু বি এক্সাক্ট, আমরা যে এগুলো হয় এটাকে কি বলে, নাসা বা এটা অবশ্যই স্পেসএক্স এর একটা রকেট উৎক্ষেপণ হচ্ছে। তো এই জিনিসগুলো কিন্তু পুরোপুরি এক্সটার্নাল ফ্লো, হ্যাঁ, অ্যানালিসিস গুলো ওভাবেই করতে হবে। আচ্ছা, এছাড়াও উদাহরণ আছে আমাদের, দেখো যে লার্জ শিপ যেগুলো আছে, হ্যাঁ, ঠিক আছে, এগুলো এক্সটার্নাল বডিজ এর উদাহরণ, এক্সটার্নাল ফ্লোজ এর উদাহরণ। হ্যাঁ, সাবমেরিন গুলো এক্সটার্নাল ফ্লোজ এর উদাহরণ আমরা বললাম, ঠিক আছে? এছাড়াও আছে আমাদের অটোমোবাইল যে সেক্টরটা, অটোমোবাইল সেক্টরটা পুরোপুরি এক্সটার্নাল বডিজ এর উদাহরণ, এক্সটার্নাল বডিজ বলি, সরি, এক্সটার্নাল ফ্লোজ এর উদাহরণ। ওকে, দেন আমাদের যে উইন্ড এনার্জি গুলো আমরা এক্সট্রাক্ট করি বিভিন্ন ভাবে, এক্সটার্নাল ফ্লোজ, দিস ইজ অলসো অ্যান এক্সটার্নাল ফ্লোজ। আমাদের আন্ডার সি, হ্যাঁ, যে লাইনিং গুলো আছে, সাবমেরিন কেবল আছে, আর যে ধরনের জিনিসগুলো আমরা ইউজ করে থাকি নরমালি, এগুলো সাবমেরিন বলছি, এগুলো ইমার্স বডির উদাহরণ, ঠিক আছে? আমার মনে হয় আমার এখানে এখন এটাকে কি বলে, যেটা আমি তৈরি করেছিলাম সেটা শেষ। আমরা আমাদের পাওয়ার পয়েন্টে সুইচ করব। তো আমাদের এই যে এখানে আমরা যেটা বলছি সেটা হলো রেনল্ডস নাম্বার এন্ড জিওমেট্রি ইফেক্ট। আমাদের এই ফ্লোটা হাইলি ডিপেন্ডেন্ট অন দা জিওমেট্রি, হ্যাঁ, কার উপর দিয়ে ফ্লোটা হচ্ছে তার উপরে ডিপেন্ডেন্ট, এবং কত রেনল্ডস নাম্বারে হচ্ছে তার উপরে ডিপেন্ডেন্ট। এবং আমাদের এই যে ছবিটা, এই ছবিটা আমরা বারবার ইউজ করব। এই ছবিটা আমাদেরকে বুঝতে হবে, এই যে রেড পোর্শনটা, এটা হলো আমার অ্যাকচুয়াল বডি। অ্যাকচুয়াল বডির উপরে আমাদের ফ্লুইডটা যখন ফ্লো করছে, আমরা যে বললাম একটা জায়গাতে ফ্লোটা ভিসকাস, একটা জায়গাতে ফ্লোটা ইনভিসিড, ঠিক আছে? তো এই ভিসকাস ফ্লোটা আমরা যদি অ্যানালাইজ করি, আমরা এরকম একটা, এটাকে কি বলে, জোন ধরতে পারি।
তো এই যে জোনটা আমরা ধরলাম, এই জোনটা পুরোটার মধ্যে ফ্লোটা ভিসকাস, তার উপরে ফ্লোটা ইনভিসিড। তো ইনভিসিড কন্ডিশন যখন হবে, ভিসকসিটির ইফেক্ট যখন নাই, তখন কি হয় আমাদের বুঝতে হবে নিউটন-স্টোকস ইকুয়েশন যে আমরা বারবার বললাম আমরা এটা সলভ করতে পারি না কেন, আমাদের ইকুয়েশনের থেকে আননোন কোয়ান্টিটি বেশি। তো আমরা যদি ফ্লোটাকে, আমরা যে বললাম আমরা ক্লাসিফিকেশন অফ ফ্লুইড ফ্লো কেন করলাম, আমরা ক্লাসিফিকেশন অফ ফ্লুইড ফ্লো করেছি এই কারণে যে আমরা চাই আমাদের এই ফ্লোটাকে কিছু কিছু কনসিডারেশনের মাধ্যমে কিছু প্যারামিটারকে ভ্যারিয়েবল থেকে কনস্ট্যান্ট বানিয়ে ফেলতে। যখন সে কনস্ট্যান্ট তখন তো তার ভ্যালু আর আমার বের করতে হচ্ছে না ইকুয়েশন থেকে। এরকম 10টা ভ্যারিয়েবল থেকে আমি কমাতে কমাতে যদি 7টাকে কনস্ট্যান্ট বানিয়ে ফেলতে পারি, এরপরে কিন্তু আমার 3টা ইকুয়েশন আছে। ঠিক আছে, এরকম আর কি ব্যাপারটা, যে 3টা ইকুয়েশন 3টা ভ্যারিয়েবল সলভ করা যায়। তো এটাই যে আমরা যদি এই যে ভিসকসিটিটাকে সরিয়ে ফেলতে পারি, আমরা ইনভিসিড জোনটা তখন অ্যানালাইসিস করতে পারি ইজিলি। তো সেই ইনভিসিড জোনে অ্যানালাইসিস করে আমি আমার অন্য প্যারামিটার গুলো বের করলাম যেগুলো আমার দরকার। তো সেই প্যারামিটার গুলো আবার তখন আমি আমার বাউন্ডারি লেয়ারে, যেখানে ফ্লুইডটা ইনভিসিড না ভিসকসিটি আছে, সেখান থেকে ওই প্যারামিটার গুলো বের না করে সেখানে ওই প্যারামিটার গুলো আমি ইউজ করলাম। তখন আবার বাউন্ডারি লেয়ারটা কি করা গেল, সলভ করা গেল। কেন, এখানে আবার তখন ভ্যারিয়েবল কমে গেল, ভ্যারিয়েবল গুলো আমি উপর থেকে বের করে নিয়ে আসছি। হ্যাঁ, এই যে জোনটা, এই যে ব্লু জোনটাতে, ব্লু জোনটাতে আমি প্রথমে ধরলাম এখানে ভিসকাস ইফেক্ট নেই। এখানে এই যে ফ্লোটা আমার হচ্ছে, ফ্লোর যে অন্যান্য কন্ডিশন আছে সেই কন্ডিশনের জন্য কিছু আননোন আমার এখান থেকে বের হয়ে গেল। সেই আননোন গুলো নিয়ে আমি আবার বাউন্ডারি লেয়ারে, যেখানে ভিসকসিটি ইফেক্ট আছে, সেখানে যখন অ্যানালাইসিসটা করলাম, তখন আবার দেখা গেল আমার বাউন্ডারি লেয়ারের যে অ্যানালাইসিসটা বা বাউন্ডারি লেয়ারের যে আননোন যেগুলো আমি বের করতে পারছিলাম না, সেগুলো তখন বের করা সহজ হয়ে গেল। এটা কি বোঝা যায়? আচ্ছা, তো এবং এই যে আমি কথাটা বললাম যে এভাবে করা যায়, ঠিক আছে, তো এই প্রসেসটা মোর অ্যাপ্রোপ্রিয়েট হয়, বা এই যে আমাদের যে ধারণা যে এরকম করা যেতে পারে, যেহেতু বাউন্ডারি লেয়ারটা আমরা ধরলাম খুবই স্মল, আমাদের কিন্তু কনসিডারেশন এটা যে বাউন্ডারি লেয়ারটা খুব স্মল। তো এটা হয় কি হাই রেনল্ডস নাম্বারে, লো রেনল্ডস নাম্বারে এই জিনিসটা পসিবল না। কেন? কারণ লো রেনল্ডস নাম্বারে যদি আমরা ফ্লোটাকে দেখি, দেখো আমাদের লো রেনল্ডস নাম্বারে আমাদের যে ভিসকাস রিজিয়নটা অনেক বড়। এটা একটা ফ্ল্যাট প্লেট, ফ্ল্যাট প্লেটের কি লিডিং এজ। এই লিডিং এজে আমার রেনল্ডস নাম্বার যখন খুব অল্প, মানে মাত্র 10, তখন আমার এই যে ভিসকাস রিজিয়নটা দেখো অনেক বড়। ঠিক আছে, এই ভিসকাস রিজিয়নে আমার একটা সংজ্ঞা এখানে দেওয়া হচ্ছে, সেটা কি? সেটা হলো গিয়ে আমার বাউন্ডারি লেয়ার। আমাদের ইনিশিয়াল ভেলোসিটিটা হলো ক্যাপিটাল ইউ। আমাদের এই ফ্লুইডটা, এই যে বডিটাকে যেখানে টাচ করছে, সেখানে ভেলোসিটি কত? 0। এই ভেলোসিটিটা আস্তে 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 কি করতে থাকে? এই ভেলোসিটিটা আস্তে 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 কি করতে থাকে? বাড়তে থাকে, বাড়তে থাকে, বাড়তে থাকে। ভেলোসিটিটা বাড়তে 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 যেখানে ক্যাপিটাল ইউ বা ইনিশিয়াল ভেলোসিটি 99% হয়ে যায়, সেখানে আমরা বলি যে হ্যাঁ, এটাই আমার বাউন্ডারি লেয়ারের এন্ড। মানে এই 0 থেকে 99 ইউ পর্যন্ত এটাই হলো আমার বাউন্ডারি লেয়ারটা, এবং এটা কি যে ডেল্টা দ্বারা প্রকাশ করা হয়। বুঝা যায়? তো আমাদের এই যে রেনল্ডস নাম্বার 1 থেকে 1000 এর মধ্যে আমাদের এখানে কোনো সিম্পল থিওরি নাই। এই থিওরি গুলো আমাদেরকে আইদার এক্সপেরিমেন্ট করতে হবে অথবা নিউমেরিক্যাল মডেলিং করতে হবে একটা ফ্লো ফিল্ড কম্পিউটারে। ঠিক আছে, আমাদের এখানে কোনো থিওরি নেই। কিন্তু মানে এটাকে কি বলে, সুবিধার কথা হলো এই ধরনের ফ্লো আমাদের প্র্যাকটিক্যাল লাইফে ইউজেস কিন্তু অনেক কম। আমাদের হাই রেনল্ডস নাম্বার ফ্লোটার ইউজেস বেশি। তো এক হাই রেনল্ডস নাম্বার আমাদের এই যে ভিসকস যে লেয়ারটা, সেই লেয়ারটা অনেক ছোট হয়ে যায়। ঠিক আছে, এবং আমরা যে ছবিটা এঁকেছি বা ছবিটা এখানে দেখছি, তার থেকে অনেক ছোট হয়ে যায়। দেখো রেনল্ডস নাম্বার 10⁻⁷ এ আমাদের এই যে ভিসকাস জোনটা অনেক ছোট হয়ে গিয়েছে। সেখানেও আমাদের বাউন্ডারি লেয়ারের সংজ্ঞাটা কি হবে? আমাদের বাউন্ডারি লেয়ারের সংজ্ঞাটা হবে যেখানে আমার ইনিশিয়াল ভেলোসিটি 99% ভেলোসিটি আবার কি হবে, এখানে তো থেমে গেছে একদম আমাদের যে এটা, একদম আমাদের যে এটাকে কি বলে প্লেটটাতে আমাদের কি হয়েছে, আমাদের ফ্লুইড থেমে গেছে। এরপরে আস্তে আস্তে সে কি আবার রিগেইন করছে ভেলোসিটিটা। তো এই ভেলোসিটি রিগেইন করতে করতে যখন 99% পর্যন্ত আমার ভেলোসিটিটা আবার রিগেইন হবে, তখন ওই পর্যন্ত আমরা ওটাকে কি বলছি? বাউন্ডারি লেয়ার বলছি। তো এই বাউন্ডারি লেয়ারটা দেখো আমাদের আগের ছবিতে এটা কি ডেলটা দিয়ে প্রকাশ করে, এটা আমাদের যে ফ্ল্যাট প্লেটের যে লেন্থ থেকে অনেক কম। ঠিক আছে, কিন্তু আমাদের এই যে এখানে দেখো এই ডেল্টার যে লেন্থ, এটা প্রায় ফ্ল্যাট প্লেটের যে লেন্থটা সেই লেন্থটার সমান। ঠিক আছে, তো তাহলে বোঝা যাচ্ছে এখানে বাউন্ডারি লেয়ারটা অনেক বড় আর এখানে বাউন্ডারি লেয়ারটা অনেক স্মল। হ্যাঁ, এবং এই বাউন্ডারি লেয়ারের মধ্যে যে আমরা যে বললাম যে আমাদের ল্যাবরেটরিতে আমরা যেটা নিয়ে একটু আলোচনা করেছিলাম যে ল্যামিনার পোর্শন আছে, টার্বুলেন্ট পোর্শন আছে। ঠিক আছে, তো ল্যামিনার বাউন্ডারি লেয়ার কিছুদিন পর্যন্ত, তারপরে বাউন্ডারি লেয়ারটা টার্বুলেন্ট হয়ে যাচ্ছে। ঠিক আছে, এবং এই বাউন্ডারি লেয়ারের কারণে আমাদের
প্রথমে ফ্লুইড যারা এসেছে তারা আসার ফলে ইন্টারঅ্যাকশনে বাউন্ডারি লেয়ারটা তৈরি হয়েছে। নতুন ফ্লুইড যার ডিসপ্লেসমেন্ট এখানে অল্প, কিন্তু আমাদের আগের ছবিটা যদি আমরা দেখি, দেখো আমাদের নতুন ফ্লুইডটা লার্জ ডিসপ্লেসমেন্ট হয়ে যাচ্ছে। ঠিক আছে, তো ওই জন্য যে আমরা এখানে এই যে ফ্লুইডটা যে ডিসপ্লেস হয়ে যাচ্ছে এই জোনটাতে, তো এই জোনটাকে বাদ দিয়ে ইনভিসিভ জোনে অ্যানালাইসিস করে এরপরে সেটাকে আবার এখানে আনাটা অতটা কি হয় না, অতটা এটাকে কি বলে অ্যাপ্রোপ্রিয়েট হয় না। বুঝা যায়? আমরা এই যে ছবিগুলো দেখলাম, এই ছবিগুলো জাস্ট আরেকটা এটাকে কি বলে রেফারেন্স বই থেকে যদি দেখলাম, উপরের ছবিগুলো ছিল আমাদের হোয়াইটের বই থেকে, এই ছবিগুলো হলো আমাদের মুনসুনের বই থেকে। ঠিক আছে, আগের মতো যে দেখো আমাদের যে ভেলোসিটি প্রোফাইলটা আছে, আমাদের যখন রেনল্ডস নাম্বার অনেক কম তখন কি হয়ে যাচ্ছে, ভেলোসিটি প্রোফাইলটা চেঞ্জ হয়ে যাচ্ছে, অনেক বড় একটা জোন। রেনল্ডস নাম্বার যখন একটু বেড়েছে তখন জোনটা ছোট হয়ে গেছে, রেনল্ডস নাম্বার যখন অনেক বেশি জোনটা খুবই ছোট হয়ে গেছে। ঠিক আছে, এবং আমাদের এই যে ভেলোসিটিটা যে চেঞ্জ হয়ে যাচ্ছে সেটা দেখা যাচ্ছে যে এইটা চেঞ্জ হয়ে এরকম হয়েছে এখানে, তাই না? এই প্রোফাইলটাই কিন্তু আসলে এখানে আমরা রিড্র করছি যে ফ্লুইডটা এসে কিরকম চেঞ্জ হয়ে গেল। তো এই যে ফ্লুইডটাও চেঞ্জ হচ্ছে, এখানে আর চেঞ্জই হচ্ছে না, তাই না? যেরকম আসছিল সেরকম চলে যাচ্ছে। এই জন্যই বলা যাচ্ছে যে দিস ইজ ইনভিসিভ জোন, কোনো ইফেক্ট হয় নাই এখানে। এই ফ্ল্যাট প্লেট আছে না নাই তার কোনো ইফেক্ট এই যে ইয়েলো স্ট্রিম লাইন গুলো আমরা দেখছি এই স্ট্রিম লাইনে নেই, কিন্তু উপরের গুলোতে কিন্তু ছিল। তো বোঝা যায় আমরা কি বলতে চাচ্ছি? জি স্যার। আচ্ছা, কোশ্চেন থাকলে তোমরা করতে পারো, ঠিক আছে? একদম চুপচাপ যে শুনে যাচ্ছ আমার মনে হয় ঠিক আছে, দেখাচ্ছে গাল গল্প বেশি হয়ে গেছে, আমরা আর গল্প না। হ্যাঁ, আচ্ছা তোমরা অ্যাটেন্ডেন্সটা দিয়ে দিও। হ্যাঁ, আমি অ্যাটেন্ডেন্সের লিংকটা ওপেন করছি। আচ্ছা, তো আরো কিছু ইফেক্ট আছে, দেখো আমাদের সেগুলো পড়ার আগে আমরা হয়তো একটু ইকুয়েশন দিচ্ছি। হ্যাঁ, যে আমাদের এই যে বাউন্ডারি লেয়ারের যে থিকনেসটা, ডেল্টাটা আমরা যেটা বললাম, এই থিকনেসটা কত আমি যে বললাম, আমাদের সংজ্ঞাটা কি, যেখানে আমাদের ভেলোসিটি স্মল ভেলোসিটি দিয়ে বলা হচ্ছে ইনস্ট্যান্টেনিয়াস বা লোকেশনের ভেলোসিটি, ওই ভেলোসিটিটা আমাদের ইনিশিয়াল ভেলোসিটির 99%। এই যে পয়েন্টগুলো আছে এই পয়েন্টগুলোর লোকাস হলো বাউন্ডারি লেয়ার। ঠিক আছে, আচ্ছা অ্যাকসেপ্টেড ফর্মুলাস ফর ফ্ল্যাট প্লেট ফ্লো, মানে ফ্ল্যাট প্লেটের উপর দিয়ে যখন ফ্লুইড ফ্লো করছে সেটা যদি ল্যামিনার হয়, দেখো আমরা আরেকটা জিনিস এখানে শিখছি, আমাদের ইন্টারনাল ফ্লোতে ফ্লুইড রেনল্ডস নাম্বার 10,000 এর পরেই কি হয়ে যেত, টার্বুলেন্ট হয়ে যেত, বাট আমাদের টার্বুলেন্স দেখতে হতো, আমরা ধরতাম যে ফ্লোটা টার্বুলেন্ট হয়ে গেছে। আচ্ছা, কিন্তু আমাদের এই যে রেনল্ডস নাম্বার ফ্ল্যাট প্লেটের উপর দিয়ে দেখো এটা কত, 10⁶ পর্যন্ত ফ্লুইডটা ল্যামিনার ফ্লো, 10⁶ এর থেকে বড় হয়ে গেলে ফ্লোটা টার্বুলেন্ট হয়ে যায়। তো তাহলে এই যে ক্রিটিক্যাল রেনল্ডস নাম্বার আমরা যেটা ইন্টারনাল ফ্লোর জন্য ধরি 2300, হ্যাঁ এই ক্রিটিক্যাল রেনল্ডস নাম্বার কিন্তু এখানে তাহলে কি চেঞ্জ হয়ে গেল না? এবং এই ফ্লোটা এই যে এটা ক্রিটিক্যাল ফ্লোটা আসলে হলো গিয়ে 10 লাখ, হ্যাঁ বা 1 মিলিয়ন। তো এই ফ্লোটা এটাকে কি বলে, ডিপেন্ডস অন বা ক্রিটিক্যাল রেনল্ডস নাম্বারটা ডিপেন্ডস অন ফ্লো কন্ডিশন এন্ড জিওমেট্রি। ঠিক আছে, ইন্টারনাল ফ্লো না এক্সটার্নাল ফ্লো, দ্যাট ইজ দ্য ফ্লো কন্ডিশন, আর জিওমেট্রি কি আমাদের এটা ফ্ল্যাট প্লেট। তো ফ্ল্যাট প্লেটের জন্য আমাদের এটা কিন্তু 10 লাখ। ঠিক আছে, আচ্ছা তো দেখো আমাদের ইকুয়েশন যেটা দেয়া আছে ল্যামিনার ফ্লোর জন্য, আমাদের এই যে বাউন্ডারি লেয়ার থিকনেস ডেল্টা যেটা, এই ডেল্টাকে আমরা পজিশন, তাই না, কোন পজিশনে ডেল্টাটা আমি বের করছি সেজন্য আমরা ডেল্টাকে ডেল এক্স দ্বারা প্রকাশ করি, মানে পজিশনের উপরে প্রকাশ করি রেশিওটা, সেটা কি 5 ডিভাইডেড বাই রেনল্ডস নাম্বার অন দ্যাট পজিশন টু দি পাওয়ার হাফ। টার্বুলেন্ট ফ্লোর জন্য কত, 0.16 ডিভাইডেড বাই রেনল্ডস নাম্বার টু দি পাওয়ার 1/7। আচ্ছা, তো এখানে রেনল্ডস নাম্বার আমরা আগে রেনল্ডস নাম্বারটাকে আর ডি দিয়েছি, আর ই অন বেসিস অফ ডায়ামিটার আর ডি, এখন আমরা দিচ্ছি আর ই অন বেসিস অফ এক্স, মানে কি লোকেশন, লোকাল রেনল্ডস নাম্বার। এটা ইকুয়েশনটা কি হচ্ছে, এই যে রো ভি জি এর জায়গায় হচ্ছে এক্স ডিভাইড বাই মিউ, আর এই রো আর মিউ কে আমরা সরিয়ে লিখছি নিউ। বুঝা যায়? স্যার আরেকবার একটু এক্সপ্লেন। আমার মনে হয় এই জিনিসটা যদি আমরা একটু ছবি দিয়ে দেখি তাহলে আমাদের জন্য বুঝতে একটু সুবিধা হবে। আমরা যেটা বলছি যে দেখো এই যে একটা ফ্ল্যাট প্লেট, এখানে যদি বাউন্ডারি লেয়ারটা আঁকি, যে বাউন্ডারি লেয়ারটা হলো
ঠিক আছে, বোঝা যায় যে বাউন্ডারি ডেল। তো এই যে এই পজিশনটা কত সেটা ডিপেন্ড করছে এই পজিশন, এটা এখান থেকে কত এক্স সেটাই বলা হচ্ছে ডেল ডিভাইডেড বাই এক্স। ঠিক আছে, এবং এটা এই যে 5.0 ডিভাইড বাই রেনল্ডস নাম্বার অন এক্স টু দি পাওয়ার হাফ। তো এই রেনল্ডস নাম্বার অন এক্স কত, রো ভি এক্স ডিভাইডেড বাই মিউ। তো সেটাকেই লেখা যায় ভি এক্স বাই, বুঝতে যায়। তো এই রেনল্ডস নাম্বারটা কিন্তু এই যে এক্স এর উপরে চেঞ্জ হবে না, তো এখানে একটা হবে, এখানে x1 আরেকটা x, তো তাহলে রেনল্ডস নাম্বার তখন আরেকটা হবে, এখানে যদি x2 হয় রেনল্ডস নাম্বার আরেকটা হবে। তো এই রেনল্ডস নাম্বারের উপরেই আমার এই ডেল্টা, তখন এই জন্য ডেল্টাটাও আরেকটা, এখানেও ডেল্টাটা আরেকটা হবে, লেন্থ চেঞ্জ হয়ে যাচ্ছে না। তো এই ডিপেন্ডেন্সিটা আর কি, বুঝতে যায়। জি স্যার। তো দেখো আমরা যেটা দেখছিলাম, ঠিক আছে, তো আমরা আমাদের কিছু ভ্যালুস দিয়ে দেওয়া হয়েছে যে এখানে যে আমাদের যে ভ্যালু গুলো কত, ঠিক আছে, সাম কমপ্লিটেড ভ্যালুস কিসের, আমাদের এই রেনল্ডস নাম্বার এন্ড জিওমেট্রি ইফেক্টে আমরা যদি ল্যামিনার ফ্লোর জন্য দেখো আমাদের 10⁴ থেকে 10⁶ পর্যন্ত এখানে কি আছে, ফ্লো ল্যামিনার, এরপরে ফ্লোটা ল্যামিনার থাকে, তো এই জন্য ল্যামিনারে কোনো কি নাই, ভ্যালু নাই। আর ফ্লো 10⁵ এর আগে টার্বুলেন্ট থাকে না, তো টার্বুলেন্ট ইকুয়েশনটা দিয়ে কোনো ভ্যালু বের করা হয় নাই। তো এই যে ভ্যালু বের করা হচ্ছে, কিছু ভ্যালু বের করা হচ্ছে, তো ভ্যালু গুলো দিয়ে আমরা বুঝতে পারি যে আমাদের এটাকে কি বলে, 10⁴ হলে রেনল্ডস নাম্বার কত, সরি আমাদের বাউন্ডারি লেয়ারটা কত ছোট হয়ে যায়। ঠিক আছে, দেখো all cases here boundary layer are so thin, ঠিক আছে, so that their displacement effect on the outer inviscid layer is negligible। তো আমরা এটাই আসলে দেখতে চাইলাম যে ভ্যালুগুলো বের করে, যে আমরা যে বললাম, হ্যাঁ আমাদের এই যে ছবিটা, যে এই জিনিসটা যে খুব থিন, আমরা যে বললাম যে রেনল্ডস নাম্বার একটু বেড়ে গেলেই আমাদের এই লেয়ারটা খুব থিন হয়ে যায়, তো সেটা আসলে অ্যাকচুয়ালি কিনা সেটা আমরা কিছু ভ্যালু দিয়ে দেখলাম। তো ভ্যালুগুলো দেখার পরে আমরা বুঝতে পারছি, হ্যাঁ, যে আমাদের এটা কি ডেল্টা, বাউন্ডারি লেয়ারের থিকনেসটা এক্স এর তুলনায় দেখো কত পার্সেন্ট, খুব অল্প, তাই না, 5%, 1%, হ্যাঁ 1% এর কম, 0.5%, তাই না, তাহলে তো বোঝা যায় যে আমাদের এই বাউন্ডারি লেয়ার থিকনেসটা খুব স্মল। আচ্ছা, তো তাহলে কি করা যায়, যে ইনভিসিড থিওরি দিয়ে, হ্যাঁ বাউন্ডারি লেয়ার নেই এরকম চিন্তা করে আমরা কি করতে পারি, প্রেসার ডিস্ট্রিবিউশন বের করে ফেলতে পারি। তো এরপরে সেই প্রেসার ডিস্ট্রিবিউশন বা সেই যে প্রেসার ফিল্ডটা দিয়ে আমরা বাউন্ডারি লেয়ারটাকে কি করতে পারি, অ্যানালাইসিস করতে পারি। ঠিক আছে, কিভাবে, যে আমরা ধরে নেই যে the external field then drives the boundary layer flow acting as a forcing function in the momentum equation along the surface। momentum equation যে প্রেসারটা আছে সেই প্রেসারটাকে আমরা তখন এটা করবে ইনভিসিড চিন্তা করে বা মানে ইনভিসিড জোনটা থেকে বের করে নিয়ে আসতে পারি। তো তাহলে কি হয়, আমাদের momentum equation-এ যে পার্শিয়াল ডিফারেন্সিয়েশন অফ প্রেসারটা ছিল সেটা চলে যায়। এটা আমরা দেখবো, এই এক্সপ্লেনেশনটা আমরা দেখবো। তো বোঝা যাচ্ছে আমরা কি করছি বা কি বলতে চাচ্ছি? ইয়েস স্যার। দেখো আমাদের ফ্ল্যাট প্লেট না হওয়ার পরে যখন আমাদের এটা শেপটা চেঞ্জ হয়ে যাচ্ছে, সিলিন্ডার বডি সাচ এজ এয়ারফয়েলস, হ্যাঁ আমাদের এই অনকামিং স্ট্রিমে এই অ্যাজাম্পশন অফ নেগলিজিবল ইন্টারঅ্যাকশন বিটুইন বাউন্ডারি লেয়ার এন্ড আউটার প্রেসার ডিস্ট্রিবিউশন ইজ অ্যান এক্সিলেন্ট অ্যাপ্রক্সিমেশন। ঠিক আছে, আমাদের সিলিন্ডার বডিগুলোর জন্য আমরা যে অ্যাপ্রক্সিমেশনটা ধরলাম এটা ঠিক আছে। ঠিক আছে, এই যে এরকম ফ্লোটা নিয়ারলি ইনভিসিডই থাকে, খুব স্মল একটা জায়গাতে আমরা বাউন্ডারি লেয়ার ফ্লো পাই এবং সেটা কিছু ওয়েট থাকে, এই আমাদের সিলিন্ডার বডিগুলোতে এভাবেই ফ্লুইডটা ফ্লো করে। কিন্তু আমাদের বডিটা যখন ব্লাফ বডি হয়ে যায় তখন আমরা যদি এরকম চিন্তা করি, যে দেখো এই যে এরকম ব্লাফ বডি ফ্লুইড আসবে 10⁵ রেনল্ডস নাম্বার, এসে আবার বডির গায়ে লেগে যাবে, খুব স্মল একটা বাউন্ডারি লেয়ার আসবে, এটা মিথিক্যাল। এখানে লিখেছে বিউটিফুলি বিহেভ বাট মিথিক্যালি থিন বাউন্ডারি লেয়ার এন্ড ওয়েট। হ্যাঁ, ফ্লুইড এই বডির শেপের কারণে মোমেন্টামে এখান থেকেই সেপারেটেড হয়ে যাবে, যেটা আমরা দেখছি এখান থেকে সেপারেটেড হয়ে যাবে, এটার গা বেয়ে বেয়ে সে আর আসবে। তো সেটা এখানে বলা হচ্ছে যে আমাদের জিওমেট্রিটা যখন চেঞ্জ হয়ে যায় ফর এ ব্লান্ট বডি ফ্লো, even at very high Reynolds number there is a discrepancy in the viscous inviscid patching concept। আমাদের কনসেপ্টটাই ছিল কি, বাউন্ডারি লেয়ারটা অনেক ছোট, আমরা বাউন্ডারি লেয়ারের এই যে ছোট যে বাউন্ডারি লেয়ারটা, এটার জন্য আমরা ইনভিসিড জোনে হিসাব করে ওই ছোট লেয়ারটাকে আমরা অ্যানালাইসিস করে ফেলবো। কিন্তু এটা ব্লাফ বডির ক্ষেত্রে সম্ভব না। রেনল্ডস নাম্বার 10⁵ এর ফ্লুইডটা কখনোই এই যে এরকম, হ্যাঁ বডির গা বেয়ে যায় না। ঠিক আছে, কি হয়, এই যে দেখো, the idealized case thin film of boundary layer about the body and narrow sheet of viscous fluid in the rear, এটা কখনোই হয় না। This patching theory would be glorious for this picture but it is false। এবং আমরা এটা জানি, আমাদের এই ছবিটা কেমন হয়, ছবিটা এই যে, তাই না, এখানে সেপারেশন হয়ে যায় এবং একটা ব্রড বা ওয়াইড একটা ওয়েক তৈরি হয়। ঠিক আছে, আউটার স্ট্রিম গ্রোসলি পার্টিকুলেটেড বাই ব্রড ফ্লো সেপারেশন এন্ড ওয়েক। তো অ্যাকচুয়াল সিনারিওতে আমাদের এই থিন লেয়ারটা ফ্রন্টে ঠিকই পাওয়া যায়, সেটা ঠিক আছে, বা উইন্ডওয়ার্ড সাইড এটাকে বলে। ঠিক আছে, কিন্তু লিওয়ার্ড সাইডে বা পেছনের দিকে বা ডাউন স্ট্রিমে কি হয়, আমাদের প্রেসার যখন কমে যেতে থাকে, আমাদের
এখানে কি হয়, আমাদের অ্যাডভার্স প্রেসার গ্রেডিয়েন্টের জন্য কি হয়, ফ্লোটা সেপারেট হয়ে যায়, ঠিক আছে, একটা ওয়েভ তৈরি করে, বুঝা যায়? মানে স্যার এখানে বাউন্ডারি লেয়ারটা ওই ওয়েকের সাথেই এরকম ভর্টেক্স ক্রিয়েট করে থাকে। ঠিক আছে, বাউন্ডারি লেয়ারটা যখন সেপারেটেড হয়ে যায় তখন ফ্লুইডের তো একটা মোশন আছে, এই মোশনটা থেকে সে তখন ভর্টেক্স ক্রিয়েট করতে পারে। ঠিক আছে, তো তাহলে আমাদের এই যে অবস্থাটা এটা কি, এটা আমাদের এক্সটার্নাল ফ্লো, এটা কোয়াইট ডিফারেন্ট আমরা যে ইনভিসিভ থিওরি থেকে প্রেডিক্ট করলাম, এবং আমরা এগুলো এক্সপেরিমেন্টালি অর সিইটি দিয়ে অ্যানালাইসিস করে থাকি, যেটা আমরা আমাদের এক্সপেরিমেন্টেশন বা ফ্লুইড মেকানিক্স ল্যাবে করেছি, তাই না? আমরা এক্সপেরিমেন্টালি এই জিনিসটা কি করার চেষ্টা করেছি, আমরা বের করার চেষ্টা করেছি। ঠিক আছে, যে এখানে ড্র্যাগ এটা কি অবস্থা, আমরা যদি এখানে ওয়েটটা কেমন সেটা দেখতে চাইতাম তাহলে আমাদেরকে ফ্লো ভিজুয়ালাইজেশন করতে হতো, হ্যাঁ? তো এটা অ্যানালিটিক্যালি সলভ করা যায়। আচ্ছা, তো আমরা যদিও যে আবার বললাম যে আরেকটা, হ্যাঁ, এটাকে কি বলে, বইয়ের ছবিটা যদি দেখি, যে ছবিটা আমাদের নতুন কিছু দেখাচ্ছে কিনা, আমাদের এই ছবিটাতে দেখো স্ট্রিম লাইন গুলো দেওয়া আছে, তো এই যে সেপারেশন তৈরি হবে বোঝা যায় একটু আগে। এরপরে এই যে 10⁵ এ সেপারেশন হয়ে গেল, ঠিক আছে। ভিসকসিটি নট ইম্পর্টেন্ট, মানে ইনভিসিড জোনটা কিছু আছে, এই যে বাউন্ডারি লেয়ারটা আছে, এই বাউন্ডারি লেয়ারটা সেপারেটেড হয়ে গেল, এই সেপারেশনের মধ্যেই আমার সেপারেশন রিজনই কি হলো, ওয়েক তৈরি হলো, এই জোনটাতে আমার ভিসকসিটি ইম্পর্টেন্ট। ঠিক আছে, বুঝেছে? আমাদের নেক্সট যে টপিকটা আমাদের করতে হবে সেটা হলো কার্মানস অ্যানালাইসিস অফ দ্য ফ্ল্যাট প্লেট। ঠিক আছে, তো এটাকে ছোট করে মোমেন্টাম ইন্টিগ্রাল এস্টিমেটও বলা হয়। তো থিওডর ভন কারম্যান তিনি একজন হাঙ্গেরিয়ান আমেরিকান ম্যাথমেটিশিয়ান, অ্যারোস্পেস ইঞ্জিনিয়ার এন্ড ফিজিসিস্ট। ঠিক আছে, তিনি মেইনলি অ্যারোনটিক্স এন্ড অ্যাস্ট্রোনটিক্স নিয়ে কাজ করেছিলেন। তিনি হাইলি রেসপন্সিবল ফর মেনি কি অ্যাডভান্স ইন এরোডাইনামিক্স, এবং তার কাজ ব্যতীত, ঠিক আছে, আমাদের এখন যে আমরা মডার্ন যে এয়ারক্রাফট গুলো দেখি, এই এয়ারক্রাফট গুলো মডেল করা সম্ভব হতো না, তাই না? তোমরা যদি একটু পুরোনো দিনের এয়ারক্রাফট এবং নতুন দিনের এয়ারক্রাফট দেখো তাহলে তোমরা দেখবে যে এয়ারক্রাফটের শেপটা অনেকটাই এখন স্ট্রিম লাইন, তাই না, ফ্লুইডের মতো। আর আগের দিনের যে এয়ারক্রাফট গুলো ছিল বা আগের দিনের যে শিপ বা ভেসেল গুলো ছিল, সেগুলো আমরা যদি দেখি অতটা কি হতো না, সেগুলো রোবাস্ট বা বাল্ক, হ্যাঁ, একটা জিনিস বানাতে। কেন, যে আমাদের ফ্লুইড যখন এটার মধ্যে দিয়ে যায় ধাক্কা তো দেয়, তাহলে এটাকে আমাকে কি আরো শক্ত বানাতে, ঠিক আছে। কিন্তু এখন তুমি যদি দেখো এয়ারক্রাফটে উঠলে দেখবে যে রানওয়ে দিয়ে যখন প্লেন যাচ্ছে, হ্যাঁ, তার উইংটা কিন্তু নড়তে থাকে, ফ্লেক্সিবল উইং, তাই না? আগে যে একটা চিন্তা ছিল যে আমাদের বাতাসের ধাক্কা তো অনেক জোরে আসবে, এই জন্য আমাদেরকে কি হতে হবে, আমাদের সবকিছু খুব শক্ত হতে হবে, এই যে ধারণাটা, হ্যাঁ, এই ধারণাটা ছিল ফ্লুইডটাকে অ্যানালাইজ করা যেত না, এই জন্য বোঝা যেত ফ্লুইডটা আসলে কিভাবে কাজ করছে সেজন্য। তো সেই ধারণা থেকে এই যে আমাদের ফ্লুইডটা সাথে আমাদের এয়ারক্রাফটের উইংটা যেন মুভ করতে পারে, এই যে ফ্লেক্সিবল উইং ডিজাইন, এগুলো কিন্তু মানে মেইনলি যে ভন কারম্যানের যে ওয়ার্ক সেখান থেকে জেনারেট। ঠিক আছে, এই যে দেখো যে কনসিডারিং দ্য মানে ফাদার অফ এরোডাইনামিক্স তাকে বলা হয়, ঠিক আছে, সুপারসনিক এন্ড হাইপারসনিক এয়ার ফ্লো ক্যারেক্টারাইজেশনের জন্য। ঠিক আছে, টু বি এক্সাক্ট তার ওয়ার্ডস ব্যতীত আমাদের আমি যেটা বললাম যে এরোডাইনামিক্স এই অবস্থাতে বা অ্যাডভান্স এই অবস্থাতে আসতো না। আচ্ছা, তো তিনি যে প্রথম থিওরিটিক্যাল অ্যানালাইসিসটা দিয়েছিলেন সেটা হলো একটা শার্প প্লেট, এটার উপর, ঠিক আছে, এই নো স্লিপ কন্ডিশনে আমাদের ফ্লোটা যে রিকার্ভ হয়ে যাচ্ছে, হ্যাঁ, সেখানে আমরা যে একটা প্রোফাইল পাই, ঠিক আছে, এই যে ভেলোসিটি প্রোফাইলটা আমরা, এই যে ভেলোসিটি আমরা প্রোফাইলটা পাই, ঠিক আছে, এই প্রোফাইলটা নিয়ে, এই প্রোফাইলটা তিনি এটাকে কি বলে, প্রোফাইলটার উপরে তিনি কাজ করে আমাদের এখান থেকে বেশ কিছু ইম্পর্টেন্ট প্যারামিটার তিনি ডিফাইন করেছেন। ঠিক আছে, থিওরিটিক্যালি, এটা কিন্তু বুঝতে হবে যে অ্যানালিসিসটা থিওরিটিক্যাল। ঠিক আছে, যে দেখো আমরা এখানে ফ্লো, যেটা আমরা ফ্লোটাকে অ্যানালাইজ করার চেষ্টা করি, যেটা কি একটা শিয়ার লেয়ার অফ আননোন থিকনেস গ্রোস অ্যালং দ্য শার্প ফ্ল্যাট প্লেট, তাই না? ফ্লুইড আমার এখানে ইনিশিয়াল ভেলোসিটি ইউ এটাতে আসছে, এসে এখানে নো স্লিপ কন্ডিশনের জন্য ফ্লুইড থেমে যাচ্ছে, সে তার আশেপাশে ফ্লুইডকে থামানোর চেষ্টা করছে। এইখানে কোনো একটা জায়গাতে সে এতখানি ফ্লুইডকে থামাতে পেরেছে, এর বাইরে ফ্লুইড গুলো এখনো বোঝেনি এখানে ফ্ল্যাট প্লেটটা আছে, তার নিজেদের মতো চলে যাচ্ছে। তো এরকম আস্তে আস্তে কি হয়, আমাদের এই যে বাউন্ডারি লেয়ারটা গ্রো করে, ঠিক আছে, নো স্লিপ কন্ডিশন আর ভিসকসিটির জন্য। আচ্ছা, ফুললি ডেভেলপড ফ্লোটা এই যে আমাদের ফাংশন অফ এক্স এন্ড ওয়াই, মানে কি এক্স এ কোথায় আছে সেটার উপরেও তার ভেলোসিটি প্রোফাইল ডিপেন্ড করে, ওয়াই তে কোথায় আছে, ওয়াই বরাবর সে কোথায় আছে সেটার উপরেও তার ভেলোসিটি প্রোফাইল ডিপেন্ড করে। আমাদের বাউন্ডারি লেয়ারের বাইরে চলে গেলে তার ভেলোসিটি প্রোফাইল আর ওয়াই এর উপরে ডিপেন্ড কি করে না, এক্স এর উপরে ডিপেন্ড করে না, কনস্ট্যান্ট হয়ে যায় বাউন্ডারি লেয়ারের বাইরে।
আচ্ছা, ঠিক আছে, যে এক্সটার্নাল ভেলোসিটি কনস্ট্যান্ট অ্যাজ এ থিকনেস y ইকুয়ালস টু ডেল এক্স এর পরে। আচ্ছা, তো এইরকম একটা ফ্ল্যাট প্লেটে তিনি যে জিনিসটা করেছেন, দেখো তিনি এই যে ড্র্যাগ ফোর্স অন দ্য প্লেট এটা তিনি বের করেছেন মোমেন্টাম ইন্টিগ্রাল অ্যানালাইসিস দিয়ে এক্সিট প্লেনে, ঠিক আছে, 1921 সালে। আর তিনি এটাকে মোমেন্টাম থিকনেস দ্বারা ডিফাইন করেছিলেন, ঠিক আছে। এই মোমেন্টাম থিকনেস যেটা আমরা যে ইকুয়েশনটা দেখছি, এটা হলো এই প্লেটে কি পরিমাণ ড্র্যাগ হবে সেটার একটা তুলনা, ঠিক আছে। তো আমাদের এখন ফ্লো অফ ওয়ার্ক হলো, আমরা এই যে তিনি যে অ্যানালাইসিসটা করেছিলেন এই অ্যানালাইসিসটা আমরাও করব, ঠিক আছে। তো আমাদের কি কোনো কোশ্চেন আছে এখানে? মোমেন্টাম থিকনেসটা কি ড্র্যাগ ফোর্স? ড্র্যাগ ফোর্সের একটা মেজার, ড্র্যাগ ফোর্সটা তো মোমেন্টাম থিকনেস সাথে ইনিশিয়াল ভেলোসিটি, আমাদের প্লেট উইথ আর ডেনসিটি অফ দ্য ফ্লুইড, সেটা। ওকে, নরমাল অ্যানালাইসিস অফ দ্য ফ্ল্যাট প্লেট। আমরা যেটা বললাম যে আমাদের যে সিস্টেমটা আছে, তো এই সিস্টেমটা কি, আমাদের ইনিশিয়াল ভেলোসিটি যেটা ক্যাপিটাল ইউ, হ্যাঁ, এখান থেকে ফ্লুইড আমাদের এই সিস্টেমে আসছে, ঠিক আছে। আমি যদি ভেলোসিটি প্রোফাইলটা একটু ড্র করার চেষ্টা করি, এটার উপর দিয়ে দেখা যাচ্ছে, তাও আমরা আঁকিয়ে যে দেখো ভেলোসিটিটা এই যে প্যারালাল, ইনিশিয়াল ভেলোসিটিটা প্যারালাল এরকম আসছে, ঠিক আছে। আমার এই যে পয়েন্টটা, এই পয়েন্টটা থেকে আমার নো স্লিপ কন্ডিশন, তো এই যে নো স্লিপ কন্ডিশন, ঠিক আছে। তো এই নো স্লিপ কন্ডিশনের কারণে ফ্লুইডটা থেমে যাবে, এরপরে সে তার পার্শ্ববর্তী ফ্লুইডকে থামিয়ে দিতে যাবে। তো এরকম করতে 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 আমরা কি পাবো, আমরা একটা এরকম একটা বাউন্ডারি লেয়ার পাবো। বাউন্ডারি লেয়ারটার প্রত্যেকটা পয়েন্টে কি আমাদের ইনিশিয়াল ভেলোসিটি, সরি ইনস্ট্যান্টেনিয়াস ভেলোসিটি, ইনিশিয়াল ভেলোসিটি 99%, ঠিক আছে। আচ্ছা, বোঝা যায়। আমাদের এই যে ড্র্যাগ ফোর্সটা হচ্ছে প্লেটের উপরে, যে আমরা বললাম এই ড্র্যাগ ফোর্সটা কি, এই যে শিয়ারের কারণে, ফ্লুইডের শিয়ার ফোর্সের কারণে ফ্লুইড তার দিকে প্লেটটা কিছু নিয়ে যেতে চাচ্ছে, সেটাকে আমরা বলি ড্র্যাগ ফোর্স। তো আমাদের প্লেটের লেন্থ এই পর্যন্ত আমি ধরলাম এক্স ইকুয়ালস টু এল, আমাদের বাইরের প্রেসারটা আমার জানা আছে, ঠিক আছে। আর আমাদের এই যে এটা হলো, এটাকে কি বলে, বাউন্ডারি লেয়ারটা তৈরি হলো, এই জন্য বাউন্ডারি লেয়ারের ভিতরে আমাদের এই যে ভেলোসিটি প্রোফাইলটা কি, ইউ ইজ এ ফাংশন অফ এক্স অ্যান্ড ওয়াই, বোঝা যায়। আমাদের বাম থেকে ডান দিকে এক্স অক্ষ, উপর থেকে সরি নিচ থেকে উপরের দিকে ওয়াই অক্ষ, বোঝা যায়। জি স্যার। তো আমরা যেটা বললাম যে থিওডর ভন কারম্যান তিনি যে ইকুয়েশনটা দিয়েছেন, সেটাকে আমরা যদি লিখি, দ্য ড্র্যাগ ফোর্স অন এ প্লেট, এরকম একটা প্লেটের জন্য তোমরা আমার সাথে এই জিনিসটা লেখো, হ্যাঁ, এটা খুব ইম্পর্টেন্ট, তাহলে অ্যানালিসিসটা মাথায় থাকবে। Given by Theodor von Karman in 1921 as the drag is a function of x, এটা হলো কি rho b thickness of the plate, capital U square theta, ঠিক আছে। এটাকে আমরা ধরলাম আমার ইকুয়েশন 1, যেখানে থিটা ইকুয়ালস টু হলো গিয়ে 0 থেকে ডেল্টা পর্যন্ত ইন্টিগ্রেশন অফ ইনস্ট্যান্টেনিয়াস ভেলোসিটি ডিভাইডেড বাই ইনিশিয়াল ভেলোসিটি 1 মাইনাস ইনস্ট্যান্টেনিয়াস ভেলোসিটি ইনিশিয়াল ভেলোসিটি। তাহলে এই জিনিসটা আমাদের এই টার্মটাকে y এর সাপেক্ষে ইন্টিগ্রেট করা, সেটা হলো থিটা। এটাকে কি বলা হচ্ছে, here theta is the momentum thickness, and these are the total vector.
ঠিক আছে। এখন আমাদের এই ড্র্যাগটা যে হচ্ছে, এই ড্র্যাগটা আমরা বললাম কি শিয়ার স্ট্রেসের জন্য হচ্ছে। তো এই শিয়ার স্ট্রেসটাকে যদি আমরা এই যে পজিশন 0 থেকে L পর্যন্ত ইন্টিগ্রেট করি, বা আমি যে পর্যন্ত বের করতে চাই সেটাকে ইন্টিগ্রেট করি, তাহলেও কিন্তু আমরা পুরো ড্র্যাগ ফোর্সটা পেয়ে যাব। তো তাহলে দেখা যায় দ্য ড্র্যাগ ফোর্স অলসো, দ্য ড্র্যাগ ফোর্স অলসো ইকুয়াল টু দ্য ইন্টিগ্রেটেড wall shear stress along that plate. সেখানে যদি আমি লিখতে চাই ড্র্যাগ ফোর্সটা কি লিখতে, ড্র্যাগ ফোর্স ফাংশন অফ x ইকুয়ালস টু হলো কি thickness of the plate into rotation from 0 থেকে x যে পর্যন্ত বের করতে চাচ্ছি, shear stress এটা একটা ফাংশন অফ x dx। এটা আমি বললাম আমার ইকুয়েশন। ঠিক আছে, এখন আমাদের ইকুয়েশন এই যে 2টা, এটাকে যদি আমি ডিফারেন্সিয়েট x এর সাথে, তাহলে আমাদের এই যে ফাংশনটাকে x এর সাপেক্ষে আমি ডিফারেন্সিয়েট করলাম ddx অফ x ddx অফ d, এটা কি সমান সমান কি হবে, এই টার্মটা হলো গিয়ে ইন্টিগ্রেশন অফ টাউ। আমি যদি ডিফারেন্সিয়েট করি, ডিফারেন্সিয়েট করলে কি পাবো, শুধু টাউ, টাউ বা টাউ, ওকে, বা ওয়াল শিয়ার স্ট্রেস। আচ্ছা, সিমিলারলি আমরা যদি আমাদের এই 1 নম্বর ইকুয়েশনটাকে ডিফারেন্সিয়েট এন্ড the derivative of equation 1 আমি কি পাই, এটাকে যদি ডিফারেন্সিয়েট করি এই ইকুয়েশনটাকে, ডিফারেন্সিয়েশন উইথ রেসপেক্ট টু x অফ d ইকুয়ালস টু কি আসে, যে টার্মে x আছে সেই টার্মগুলো তো ডিফারেন্সিয়েট হবে। তো রোতে x নেই, ডেনসিটি x এর উপরে ডিপেন্ড করছে না, প্লেটের থিকনেস x এর উপরে ডিপেন্ড করছে না, ইনিশিয়াল ভেলোসিটি x এর উপরে ডিপেন্ড করছে না, থিটা x এর উপরে ডিপেন্ড করছে কিনা বোঝা যাচ্ছে না। থিটার চেহারা দেখি, থিটাতে কি আছে, ইউ আছে, ইউ x এর উপরে ডিপেন্ড করে না, ক্যাপিটাল ইউটা, বাট স্মল ইউ ইজ আ ফাংশন অফ x। তো তাহলে এটা ডিফারেন্সিয়েট করলে আমি কনস্ট্যান্ট টার্মগুলো এভাবে পাবো, রো পি ক্যাপিটাল ইউ স্কয়ার আর কি থিটা, এটা ফাংশন অফ x, তাহলে এটাকে ডিফারেন্সিয়েট করতে হবে। তো তাহলে এই যে মোমেন্টাম ইন্টিগ্রাল রিলেশন, সেটা হলো এই যে মোমেন্টাম থিকনেসটা আর এই যে নরমাল আমার যে ইকুয়েশনটা ছিল, এই ইকুয়েশন দুটোকে একত্র করে আমরা যেটা পাই, সেটা কি পাই আমরা বললাম the momentum integral relation for flat plate boundary layer flow and কি হয়, b wall shear stress equals to, এই দুটো সমান না, হ্যাঁ আমার এই ইকুয়েশনটা বাম পাশ সমান, তো আমি সেটাই সমান লিখছি, রো বি ক্যাপিটাল ইউ স্কয়ার ইউ থিটা ডিভাইড বাই d। তাহলে এই যে ওয়াল শিয়ার স্ট্রেস যে আমি বের করে ফেলতে পারলাম, ওয়াল শিয়ার স্ট্রেস কি হলো, রো ক্যাপিটাল ইউ স্কয়ার ডি থিটা বাই ডি এক্স, এটাই ওয়াল শিয়ার স্ট্রেস আমি বের করতে পারলাম, সেটাই মোমেন্টাম ইন্টিগ্রাল রিলেশন। এবং এটার সব থেকে সুবিধাজনক ব্যাপার যেটা হলো, এটা এই যে ওয়াল শিয়ার স্ট্রেসের যে ভ্যালুটা, এটা ল্যামিনার বা টার্বুলেন্ট ফ্ল্যাট প্লেট দুটোর জন্যই প্রযোজ্য, যদি আমি এই মোমেন্টাম ইন্টিগ্রালটা জানি। দ্যাট ইজ দিস ইজ ভ্যালিড either laminar or turbulent
Flat plate। তাহলে আমি যদি শিয়ার স্ট্রেস জানি, আমি প্লেটের ড্র্যাগ বের করতে পারবো। তাহলে আমাদের আসলে জানতে হবে কি, ফ্ল্যাট প্লেটের ড্র্যাগ বের করার জন্য আমাদেরকে জানতে হবে মোমেন্টাম থিকনেস এর ভ্যালু যেটা, ঠিক আছে? তো এই মোমেন্টাম থিকনেস এর ভ্যালুটা বের করার জন্য আমাদেরকে যেটা করতে হয়, আমাদের এই ভেলোসিটি প্রোফাইল যেটা আমরা যে বললাম, ইউ ইজ এ ফাংশন অফ এক্স এন্ড ওয়াই। হ্যাঁ, এই যে জোনটা, আমি যদি এই জোনটাকে একটু রেড কালার দিয়ে হাইলাইট করি, এই যে জোনটা, এই যে প্রোফাইলটা, এই পয়েন্ট থেকে এই পয়েন্ট পর্যন্ত যে প্রোফাইলটা, হ্যাঁ, এটাই হলো আমার ভেলোসিটি প্রোফাইল। হ্যাঁ, এই যে ইউ ইজ এ ফাংশন অফ এক্স এন্ড ওয়াই। তো এই ভেলোসিটি প্রোফাইলটা আমাকে কি করতে হয়, অ্যাজিউম করতে হয়, বা এই ভেলোসিটি প্রোফাইলটা আমাকে জানতে হয়, হ্যাঁ, এই অ্যানালাইসিস করার জন্য। তো থিওডর ভন ক্যারম্যান তিনি এই প্রোফাইলটাকে অ্যাজিউম করেছিলেন প্যারাবোলিক শেপ হিসেবে, এবং তিনি এই পুরো অ্যানালাইসিসটা করেছিলেন এটাকে একটা প্যারাবোলিক শেপ। আমাদের শেপটা নোন না, তাই না? আমাদের যখন আমরা শেপটা জানি, শেপটা জানলে আমরা কি করতে পারি, আমরা অ্যানালাইসিসটা আগাতে পারি। যেরকম একটা সমস্যা আমাদের ল্যামিনার ফ্লোতে নেই, তাই না? ল্যামিনার ফ্লোতে আমরা ধরতে পারি যে ইন্টারনাল পাইপ ফ্লো যদি ল্যামিনার হয়, তাহলে এটা কোন ধরনের ফ্লো? এটা পুরোপুরি প্যারাবোলিক শেপ। তো সেই প্যারাবোলিক শেপটা পাওয়ার কারণেই বা জানার কারণেই কিন্তু আমরা আমাদের ল্যামিনার ফ্লো থ্রু এ পাইপ এটা কি পুরোপুরি অ্যানালিটিক্যালি সলভ হবে, ঠিক আছে? পয়জুলি ফ্লো যেগুলোকে বলা হয়, আমরা লাস্ট দিন দেখছি, আমাদের ফার্স্ট পার্টে হয়তো করেছি। তো এরকম আর কি। তো তাহলে আমাকে এই অ্যানালাইসিসটা আগাতে হলেও আমাদের এই ভেলোসিটি প্রোফাইলটা জানতে হবে, এবং থিওডর ভন কারম্যান এই ভেলোসিটি প্রোফাইলটাকে তিনি অ্যাজিউম করেছিলেন কি, প্যারাবোলিক। তো আমরা এখন এই প্যারাবোলিক অ্যাজাম্পশনটা দিয়ে আমাদের পুরো যে অ্যানালাইসিসটা, এই অ্যানালাইসিসটা করব। তো অ্যানালাইসিসটা আমরা করা শুরু করি। তোমাদের কোনো কোশ্চেন থাকলে বলতে পারো। সো বিটা প্লেটের থিকনেস ছিল, রাইট? ঠিক আছে, Yes. তাহলে আমরা to get a numerical result, for laminar flow analysis, ঠিক আছে? Theodor von Karman assumed that the velocity profile had an approximate parabolic shape. তাহলে আমরা কি বললাম এই যে এই পয়েন্ট থেকে এই পয়েন্ট পর্যন্ত এই যে ভেলোসিটি প্রোফাইলটা আমরা কি অ্যাজিউম করলাম, এটা আমরা অ্যাজাম্পশন করে নিলাম। তো যেহেতু আমরা এটাকে প্যারাবোলিক অ্যাজাম্পশন করলাম, আমরা প্যারাবোলার ইকুয়েশনটা দিয়েই আমরা এই যে ইউ ইজ এ ফাংশন অফ এক্স এন্ড ওয়াই এটা লিখতে পারি। কি হয়, a প্লাস বি ওয়াই প্লাস সি ওয়াই স্কয়ার, ঠিক আছে? এখানে আমাদের এই যে কনস্ট্যান্ট এ বি সি এগুলো বের করতে হবে। এই কনস্ট্যান্টের ভ্যালুগুলো বের করা যায় আমরা যদি ফিজিক্যাল বাউন্ডারি কন্ডিশন গুলো এখানে লিখি। তাহলে কি, দ্য ফিজিক্যাল বাউন্ডারি কন্ডিশন আর physical boundary conditions কি কি আছে? at y equals to 0, at y equals to 0। তো y equals to 0 কোথায়? এই যে এইখানে, এখান থেকে যে কোনো পয়েন্টে y equals to 0। তো y equals to 0 তে আমার নো স্লিপ কন্ডিশন, তাই না? এখানে 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 কন্ডিশনটা কি, নো স্লিপ কন্ডিশন। তাহলে ফ্লুইডের কি নাই, কোনো ভেলোসিটি নাই। তাহলে আমার যে ইনস্ট্যান্টেনিয়াস ভেলোসিটি সেটা কি, 0। at y equals to ডেল্টা, ডেল্টা কোনটা? এই যে এই বুঝি নাই, আবার একটু বলো, কেটে এসেছে। স্যার কোনটা নো স্লিপ কন্ডিশন? আচ্ছা, আমরা কি নো স্লিপ কন্ডিশনটা জানি না?
ডেফিনিশন অফ নো স্লিপ কন্ডিশন কি আমরা জানি না? জি স্যার, বাউন্ডারিতে যে লেয়ারের ভেলোসিটি থাকে না সেটা। বাউন্ডারি লেয়ার না। নো স্লিপ কন্ডিশনটা হলো নো স্লিপ কন্ডিশনটা হলো আমাদের সলিড এবং ফ্লুইড যেখানে ইন্টারঅ্যাক্ট করছে সেখানে কি হয় সেটা সেটা নো স্লিপ কন্ডিশন। কিছু কিছু এটা কি বলে আমাদের রেফারেন্স বইয়ে জিনিসটাকে কি করা হয়েছে, একটু সহজ করে দেওয়া হয়েছে। হ্যাঁ, আমরা এটা আমি হয়তো তোমাদেরকে বলেছিলাম যে দেখো আমাদের ইদানিং কার সময়ে ইউটিউবে দেখবা যে খুব কমন একটা ট্রেন্ড, সেটা হলো যে ধরো একজন ফিজিসিস্ট তিনি থিওরি অফ গ্র্যাভিটি 5টা লেভেল অফ ডিফিকাল্টিজে বোঝাচ্ছেন, ঠিক আছে? বা একজন ডাটা অ্যানালিস্ট তিনি মেশিন লার্নিংটাকে 5টা লেভেল অফ ডিফিকাল্টিজে বোঝাচ্ছেন, একদম বাচ্চাদেরকে শুরু করে গ্রাজুয়েট স্টুডেন্ট পর্যন্ত। তোমরা কিন্তু আন্ডার গ্রাজুয়েট স্টুডেন্ট, তোমরা পড়াশোনা শেষ করার পরে তোমরা গ্রাজুয়েট হলে এর তাহলে গ্রাজুয়েট লেভেলে বোঝাচ্ছে। তো সেই রকম নো স্লিপ কন্ডিশনটা আমাদের কিছু রেফারেন্স বইয়ে একটু সহজ করে দেওয়া হয়েছে, এটা বলে যে আমাদের ফ্লুইডটা সলিডের গায়ে যে লেগে থাকে, কিন্তু আসলে কেসটা এরকম না। আসলে যে কেসটা হয় আমাদের ফ্লুইড পার্টিকেল গুলো সেখানে হাই ভেলোসিটিতে মুভমেন্ট করতে থাকে, খুবই স্বাভাবিক। একটা ভেলোসিটি নিয়ে আসছে, ভেলোসিটিটা যদি 0 হয়ে যায় তাহলে তো মোমেন্টাম ট্রান্সফার হবে, ঠিক আছে? তো সেটা এখানে হচ্ছে না, ঠিক আছে? সেখানে কি হয় যে এই যে প্লেটটা তো আসলে স্মুথ না, তো এই স্মুথ প্লেটের চারপাশে সে কি হচ্ছে, একটা রেজাল্টেন্ট ভেলোসিটি হচ্ছে তার 0। এরকম একটা অ্যাজাম্পশন আমরা ফার্স্ট ইয়ার ফিজিক্সে কিন্তু করেছিলাম যে আমাদের একটা এটা কি বলে কন্টেইনার আছে, কন্টেইনারের মধ্যে কিছু গ্যাস আছে, গ্যাসগুলো নিজেদের মধ্যে বা কন্টেইনারের ভিতরে অনেক ভেলোসিটি একদিকে আরেকদিকে যাচ্ছে যেহেতু তারা প্রেসারাইজড, বাট যেহেতু রেজাল্টেন্ট কোনো দিকে গ্যাসগুলো মুভ করছে না, আমরা তার ভেলোসিটিকে ধরেছিলাম 0, মনে করে? তো নো স্লিপ কন্ডিশনটা এরকম। হ্যাঁ, ফ্লুইডের ওই জায়গাটাতে যে মুভমেন্ট, এটা কোনো রেজাল্টেন্ট নাই, র্যান্ডম মুভমেন্ট ওখানে আছে। তো এই জন্য আমরা যেটা ধরতে পারি যে ফ্লুইডের মুভমেন্টটা ওখানে 0, কিন্তু রেয়ারফিল্ড গ্যাসের জন্য কিন্তু এই জিনিসটা আবার থাকে না, সেখানে ফ্লুইড স্লিপ করে, সেটা তখন আবার কি স্লিপ কন্ডিশন চলে আসছে, ঠিক আছে? তো এই জন্য আমি তোমাদেরকে বললাম যে আমাদের যেটা অরিজিনাল সেটাই বুঝতে হবে। তো এই যে নো স্লিপ কন্ডিশনটা কোথায়? ফ্লুইড আর সলিডের ইন্টারেকশন। তো সেখানে আমরা বলছি রেজাল্টেন্ট ভেলোসিটি 0। তো তাহলে ওয়াই, আমরা এই বরাবর যে এক্সিসটা বলছি দিস ইজ আওয়ার ওয়াই। তে ওয়াই বরাবর যখন ভ্যালুটা 0 এট ওয়াই ইকুয়ালস টু 0, আমার এই যে এক্স ওয়াই যে ভ্যালুটা, হ্যাঁ, সেটা কি এই পয়েন্টগুলোতে। তো এই পয়েন্টে ফ্লুইডের ভেলোসিটি কত? 0, আমি সেটা লিখছি। এটা থেকে বোঝা যায়? এবার কি বোঝা গেল আমি কি বলেছি? জি স্যার, বুঝতে পারছি। আচ্ছা, আরেকটা কন্ডিশন যেটা এট ওয়াই ইকুয়ালস টু ডেল্টা। ওয়াই ইকুয়ালস টু ডেল্টা কোনটা? এটা বাউন্ডারি লেয়ার, এটা বাউন্ডারি লেয়ার, এখানে এটা বাউন্ডারি লেয়ার, এটা বাউন্ডারি লেয়ার, এটা বাউন্ডারি লেয়ার। তো বাউন্ডারি লেয়ারে আমরা কি বলেছি? আমরা বলেছি কথাটা আবার বোঝা যায়, কেটে এসেছে। হ্যালো, কি বলেছো আমি বুঝতে পারি। আচ্ছা, তাহলে আমি কন্টিনিউ করি। অন্যরা তো শুনতে পাচ্ছে আমার কথা নাকি নাকি আমার নেটে প্রবলেম আছে? শুনতে পাচ্ছি স্যার। শুনতে পাচ্ছি। আচ্ছা, তাহলে আমাদের প্রথম কন্ডিশনটাতে বোঝা গেল ওয়াই যখন 0 আমাদের ভেলোসিটি 0। দ্বিতীয় কন্ডিশনটা আমার ওয়াই হলো ডেল্টা। ওয়াই যখন ডেল্টা তখন আমার যে স্মল ভেলোসিটি যেটা দিয়ে আমি ইনস্ট্যান্টেনিয়াস বলছি, স্মল ইউ যেটা দিয়ে আমি কি বলছি, ইউ সমান সমান কি 99% অফ ক্যাপিটাল ইউ, তাই না? এখানে আমরা এটা ধরে নিতে পারি যে আসলে এটা আসলে ইউ নিউ দিয়ে লিখতেছি, হ্যাঁ, যে আমার এখানে ইউ সমান সমান হলো ক্যাপিটাল ইউ। হ্যাঁ, আমার বাউন্ডারি লেয়ারের পরে আমার ইনিশিয়াল যে ভেলোসিটি সেটাই আমার অ্যাটেইন করা যায়। এই দুইটা কি বোঝা গেল? তাহলে আমরা এখন এই ইকুয়েশনে এই ওয়াই এর ভ্যালু আর ইউ এর ভ্যালু যদি বসাই, ওয়াই 0 তে ইউ 0, তাহলে এখানে কি আসে? 0, ইউ তো 0, 0 সমান সমান a প্লাস বি টাইমস 0 দ্যাট ইজ 0 প্লাস সি টাইমস 0 স্কয়ার দ্যাট ইজ 0। তাহলে এখান থেকে পাওয়া যায় a এর ভ্যালুটাই 0, আমার কনস্ট্যান্ট a এর কোনো ভ্যালু নেই। আচ্ছা, ওয়াই যখন ডেল্টা, স্মল ইউ এর মান হলো ইনিশিয়াল ভ্যালুসিটি বা ক্যাপিটাল ইউ এর সমান, তাহলে ক্যাপিটাল ইউ সমান সমান কি? a তো 0 বাদ বি ডেল্টা প্লাস সি ডেল্টা স্কয়ার, ঠিক আছে? তো তাহলে আমার এই কন্ডিশন দুটো দিয়ে আমি কি করতে পারলাম, আমি আমার আমার যে তিনটা কনস্ট্যান্ট তার মধ্যে একটাকে বাদ দিয়ে দিতে পারলাম, এ কে। বি আর সি এখনো রয়ে গেছে, এগুলোকে এখন আমি কি করতে পারি নাই, বাদ দিয়ে দিতে পারি নাই, ঠিক আছে? তো তাহলে বি আর সি কে বাদ দেওয়ার জন্য আমি আরেকটা কন্ডিশন দেখো, এট ওয়াই
ইকুয়ালস টু ডেল্টা আরেকটা কন্ডিশন লেখা যায়। সেটা কি? সেটা হলো গিয়ে আমরা যদি বলি এই যে এরকম চেঞ্জ অফ ইউ উইথ রেসপেক্ট টু ওয়াই, এটা হলো 0। ঠিক আছে, আমরা ওয়াই কে ইউ কে আমার ভেলোসিটিটাকে যদি শুধুমাত্র ওয়াই এর সাপেক্ষে পার্শিয়ালি ডিফারেন্সিয়েট করি আমরা কি পাবো? 0 পাবো। হ্যাঁ, কেন? এটা মিন করছে আমার রেট অফ চেঞ্জ অফ ভেলোসিটি। হ্যাঁ, দিস ইজ রেট অফ চেঞ্জ অফ ভেলোসিটি দ্যাট ইজ ইউ ইন ওয়াই ডিরেকশন। তাহলে ওয়াই এর দিকে ওয়াই বরাবর আমাদের ভেলোসিটি চেঞ্জটা 0। কোথায়? এই যে ডেল্টা, এই ডেল্টার থেকে ভেলোসিটি চেঞ্জটা 0। তখন আমি যদি এই ভেলোসিটি প্রোফাইলটা দেখি যে এখানে আমার ইউ 99 ইউ দ্যাট ইজ ইউ, এখানেও আমার ইউ, এখানেও আমার ভেলোসিটি ইউ, এখানেও আমার ভেলোসিটি ইউ। তাহলে ভেলোসিটি যদি এই পজিশনে ক্যাপিটাল ইউ, তার একটু উপরেও ক্যাপিটাল ইউ, তার একটু উপরেও ক্যাপিটাল ইউ, তাহলে ভেলোসিটি কি আর চেঞ্জ হচ্ছে ওয়াই এর সাথে সাথে? আচ্ছা, যেহেতু ভেলোসিটি আর ওয়াই এর সাথে সাথে চেঞ্জ হচ্ছে না, সেজন্যই আমরা এই যে বললাম যে ইউ এটা ওয়াই এর সাথে তখন আর চেঞ্জ হয় না, রেট অফ চেঞ্জ হলো 0। সেখান থেকে আমি আরেকটা কি পাই? এই ইকুয়েশনটাকে আবার আমি জাস্টিফাই করার চেষ্টা করি। তাহলে ওয়াই যখন ডেল্টা তখন আমি এটাকে যদি ডিফারেন্সিয়েট করি, ডি ইউ বাই ডি ওয়াই যদি 0 হয় তাহলে 0 সমান সমান এর তো কোনো ভ্যালু নাই বাদ বি ওয়াই কে ওয়াই সাপেক্ষে ডিফারেন্সিয়েট করছি বি প্লাস 2c ডেল্টা, তাই না? ডেল্টা ওয়াই যখন ডেল্টা তখন আমি ওয়াই সাপেক্ষে ডিফারেন্সিয়েট করছি। তো বি ওয়াই কে ডিফারেন্সিয়েট করলে কি থাকে? শুধু বি। সি ওয়াই স্কয়ার কে ডিফারেন্সিয়েট করলে থাকে কি? 2c ওয়াই, আর ওয়াই এর ভ্যালু কত? ডেল্টা, তাহলে 2c ডেল্টা আমি একসাথে লিখে দিলাম। ঠিক আছে, তো তাহলে আমি এখান থেকে কি পাই? সি আর ডি এর একটা রিলেশন পাই, এখান থেকেও আমি সি আর বি এর একটা রিলেশন পাই। তো সেগুলো আমরা যদি কি করি? ইকুয়েট করি, তাহলে আমরা এরকম একটা ইকুয়েশন পাই যে তাহলে a সমান সমান 0, b সমান সমান 2 ক্যাপিটাল ইউ ডিভাইডেড বাই ডেল্টা, c সমান সমান মাইনাস ইউ ডিভাইডেড বাই ডেল্টা। ঠিক আছে, আমি যে ইউটা লিখেছি এটা তো ক্যাপিটাল ইউ ডিভাইডেড বাই ডেল্টা স্কয়ার। ঠিক আছে, তো তাহলে আমার ভেলোসিটি প্রোফাইলটা কি হয়? তাহলে দ্য ভেলোসিটি প্রোফাইল এই যে এই ভ্যালুগুলো আমি কোথায় বসিয়ে দিব? আমি এখানে বসিয়ে দিব। দ্য velocity profile becomes small u divided by capital U equals to 2y divided by delta minus y square divided by delta। এবং এই ভেলোসিটি প্রোফাইলটা কোথায়? এই ডেল্টার পরে তো ইউ, সেটা তো আর কোনো ভেলোসিটি প্রোফাইল নেই। তাহলে এই প্রোফাইলটা 0 থেকে y থেকে ডেল্টা পর্যন্ত, যেখানে ডেল্টা ইজ এ ফাংশন অফ এক্স। বোঝা যায়? আমরা যে ভেলোসিটি প্রোফাইলটা বের করলাম এটা কি বোঝা যায়? জি স্যার। আচ্ছা, স্যার ওয়াই এর মানে কেন হচ্ছে ডেল্টা মানে ধরছি আমরা, তাই তো? ওয়াই এর মানটা আমরা ডেল্টা ধরছি না, ওয়াই এর মানটা যখন ডেল্টা সেখানে আমরা কন্ডিশনটা বের করার চেষ্টা করছি, তাই না? ওয়াই এর মানটা কোথায়? ডেল্টা। ডেল্টা কি ভেলোসিটি বা বাউন্ডারি লেয়ার। তো বাউন্ডারি লেয়ারে কি অবস্থা? ওয়াই সমান সমান ডেল্টা, এটা মিন করে আমার বাউন্ডারি লেয়ারের কি অবস্থা। বুঝা গেল? তো তাহলে আমি এই যে বের করে ফেললাম, এখন কি আমি শেপটা তাহলে জানি, এই যে প্যারাবোলিক শেপ সেটা আমি ধরলাম এরকম, সেখান থেকে আমি আমার ইউ বাই ইউ তে বের করে নিয়ে আসলাম। কেন? আমার মোমেন্টাম থিকনেস দেয়া আছে ইউ বাই ইউ দিয়ে। তো ইউ বাই ইউ যখন চলে আসলো, এখন আমি কি করতে পারবো? আমার মোমেন্টাম থিকনেস বের করাটা সহজ হয়ে যাবে। এটার জন্যই আমি এত কাজ কষ্ট করছিলাম। তাহলে নাও মোমেন্টাম থিকনেস কি হয়? হ্যাঁ, যেটা দ্বিতীয় ভন কারম্যান ডিফাইন করেছিলেন, থিটা সমান সমান কি? 0 থেকে ডেল ইউ ডিভাইডেড বাই ক্যাপিটাল ইউ, হ্যাঁ, 1 মাইনাস ইউ ডিভাইডেড বাই ক্যাপিটাল ইউ ডিওয়াই। তাহলে আমাদের কি হলো? থিটার ভ্যালুটা আমরা বের করতে পারি কিভাবে? 0 থেকে ডেল্টা ইউ বাই ইউ কি? টুয়াইস ওয়াই বাই ডেল্টা মাইনাস ওয়াই স্কয়ার ডিভাইডেড বাই ডেল্টা স্কয়ার ইনটু 1 মাইনাস কি? টুয়াইস ওয়াই by delta minus
মাইনাস ওয়ান সেটা প্লাস হবে তাই না, মাইনাস ওয়াই স্কোয়ার ডিভাইডেড বাই ডেল্টা, ঠিক আছে, বোঝা যায়? অর কি হবে, থিটা ইকুয়ালস টু আমরা যদি মাল্টিপ্লাই করে দিই তাই না, আমাদের কয়টা টার্ম আসবে, 6টা টার্ম আসবে তাই না, 3টা টার্ম 2টা টার্ম দিয়ে মাল্টিপ্লাই যদি আমরা করি হবে, তাহলে দেখো আমার কি আসবে, 1 দিয়ে মাল্টিপ্লাই করলে আসবে 2y বাই ডেল্টা মাইনাস 4y স্কোয়ার ডিভাইডেড বাই ডেল্টা স্কোয়ার প্লাস 2y কিউব ডিভাইডেড বাই ডেল্টা কিউব। হ্যাঁ, y স্কোয়ার বাই ডেল্টা স্কোয়ার দিয়ে কি করলে কি হবে, মাইনাস y স্কোয়ার ডিভাইডেড বাই ডেল্টা স্কোয়ার প্লাস 2y divided 2y cube, sorry, divided by delta cube minus y to the power 4 divided by delta to the power 4. এখন যেহেতু আবার সিঙ্গেল টার্ম হয়ে গেছে, তাহলে আমি কি এখন এই ইন্টিগ্রেশনটা করে ফেলতে পারি না? এটা ইন্টিগ্রেশন, প্রত্যেকটা টার্মে ইন্টিগ্রেশন। তাহলে যদি সিঙ্গেল সিঙ্গেল হয়ে গেছে তাহলে আমি ইন্টিগ্রেশন করতে পারি না, পারি কি না? জি স্যার। আচ্ছা, ইন্টিগ্রেশনটা কোথা থেকে কোথা, 0 থেকে ডেল্টা। তো y কে ইন্টিগ্রেট করলে কি আসে, y স্কয়ার বাই 2 তাই না? তো y স্কয়ার বাই 2 এ 0 বসালে 0, তাহলে আমার যে লিমিট 2 মাইনাস লিমিট 1, তো মাইনাস যে লিমিট 1 0 এটা তো বাদ হয়ে যাচ্ছে, তাহলে শুধু আমার লিমিট 2 টার্মগুলো অ্যাভয়েড হয়ে যাচ্ছে। হ্যাঁ অ্যাভয়েড হয়ে যাচ্ছে। তাহলে আমি যদি y কে ইন্টিগ্রেট করি আমি পাবো কি, y স্কয়ার বাই 2, আমি যদি সরাসরি ডেল্টা দিয়ে বসাই দিতে পারি আমি লিখতে পারবো ডেল্টা স্কয়ার বাই 2, পারবো কি? তাহলে থিটা এটা যদি আমি সরাসরি লিখি তাহলে কি আসবে, হ্যাঁ শুধু y স্কয়ার, y কে ইন্টিগ্রেট করলে আসবে y স্কয়ার বাই 2, তাহলে সেটার জন্য আসবে কি ডেল্টা স্কয়ার ডিভাইডেড বাই 2, আর এখানে আছে আমার 2 আর ডেল্টা অলরেডি আছে। তো প্রত্যেকটা টার্ম আমার এরকম হবে, কেন উপরে y এর যে স্কয়ার মানে এটাকে কি বলে পাওয়ার, নিচেও ডেল্টা সেই পাওয়ার, তো প্রত্যেকটা টার্মেই আমার ডেল্টা বেশি হবে, উপরের টার্মে একটা নিচের টার্মে ডেল্টা একটা কম হবে। তো কাটাকাটি করলে সবগুলো নিয়ে আমি একটা ডেল্টার একটা ইকুয়েশন পাবো, ডেল্টা স্কয়ার বা ডেল্টা কিউব না, ডেল্টার একটা ইকুয়েশন পাবো। আর সবগুলোই এভাবে কেটে যেতে থাকবে, যেটা 4 ডেল্টা কিউব ডিভাইডেড বাই 3 ডেল্টা স্কয়ার প্লাস 2 ডেল্টা টু দি পাওয়ার 4 ডিভাইডেড বাই 4 ডেল্টা কিউব মাইনাস ডেল্টা কিউব divided by 3 delta square plus 2 delta to the power 4 divided by 4 delta cube minus delta to the power 5 divided by 5 delta to the power 4. তো তাহলে আমার প্রত্যেকটা টার্মই এখানে কি হলো, ডেল্টা। আমরা একটা নতুন প্রশ্ন করি। তাহলে আমরা এই জিনিসটা পাই, জাস্ট তোমাদের বোঝার জন্য আমি একটু লিখি। হ্যাঁ, যে আমরা হিসাব করে পেলাম যে আমার এই যে ভেলোসিটি প্রোফাইলটা, ভেলোসিটি হলো u ডিভাইডেড বাই ক্যাপিটাল U ইকুয়ালস টু 2y বাই ডেল্টা মাইনাস y স্কয়ার বাই ডেল্টা স্কয়ার, এবং আমি এখান থেকে মোমেন্টাম থিকনেসটা বের করার চেষ্টা করছিলাম। তো মোমেন্টাম থিকনেসটা কি ছিল, অর থিটা ইকুয়ালস টু হলো ডেল্টা মাইনাস 4/3 ডেল্টা প্লাস হাফ ডেল্টা মাইনাস 1/3 ডেল্টা প্লাস হাফ ডেল্টা মাইনাস 1/5 ডেল্টা। और আমার মোমেন্টাম থিকনেসটা আসে থিটা সমান সমান আসে 2/15 ডেল্টা। ডেল্টা কি, বাউন্ডারি লেয়ার থিকনেস, ঠিক আছে। সো देयरफॉर the momentum theta equals to 2/15 ডেল্টা, ঠিক আছে। আমি যেহেতু এই যে ডেল্টাটা বের করবো একটু পরে, তো আমি ওয়াল শিয়ার স্ট্রেসটাও এখন বের করে ফেলতে পারি, কারণ আমি y জানি, সরি ইউ জানি। আমার ওয়াল শিয়ার স্ট্রেসটা যদি আমি বের করতে চাই, কি বলছি বোঝা যাবে। আমার মোমেন্টাম থিকনেস আমরা এটা ডেল্টাতে বের করছি, পরে আমরা যখন বাউন্ডারি লেয়ার থিকনেসটা বের করব তখন এটা সলিউশন হয়ে যাবে। আমরা ওয়াল শিয়ার থিকনেসটা যদি একটু দেখি, যে হ্যাঁ এটা এখানেই থাকে, এখানে না করি আমরা এখানে, হ্যাঁ ওয়াল শিয়ার স্ট্রেস থিকনেস বলছি, সরি ওয়াল শিয়ার স্ট্রেস, হ্যাঁ কি টাউ, নিউটনস ল অফ ভিসকসিটিতে আমরা পাই
ভিসকসিটি টাইমস শিয়ার রেট। ঠিক আছে, কোথায় ওয়াল শিয়ার স্ট্রেস কোথায়? ওয়াল শিয়ার স্ট্রেসটা কোথায় হয়? ওয়ালে হয়, ওয়ালে। ওয়াল শিয়ার স্ট্রেসটা কোথায় হয়? ওয়ালে। ওয়ালে। তো ওয়ালের ইকুয়েশন কোনটা? এটা ওয়াল শিয়ার স্ট্রেস না? ওয়ালের ইকুয়েশন কত? ওয়াই এর ইকুয়েশন ওয়ালে কত? at y equals to 0। ঠিক আছে, এই। তাহলে আমরা যদি এটা ফার্দার প্রসিড করি, অর ওয়াল শিয়ার স্ট্রেস সমান মিউ টাইমস, দেখো আমরা y এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করতে যাচ্ছি u কে, কিন্তু আমরা ইকুয়েশন জানি u বাই ক্যাপিটাল U এর। তো আমি যদি এভাবে লিখি যে u ক্যাপিটাল U টাইমস ডিফারেন্সিয়েশন অফ u বাই ক্যাপিটাল U, এটা আমার জাস্টিফাই। ডিফারেন্সিয়েশনের ইকুয়েশন থেকে এটা আমার জাস্টিফাই। আচ্ছা, আর হলো গিয়ে আমি যদি কোনো টার্মকে ডিফারেন্সিয়েট করতে চাই, ধরো আমি ডিফারেন্সিয়েট করতে যাচ্ছিলাম ছিল কি y এর সাথে কি ডিফারেন্সিয়েট আমি করবো না, আমি ডিফারেন্সিয়েট করতে যাচ্ছি y বাই ডেল্টা দিয়ে, তাহলেও আমার আবার একটা ডেল্টা গুণ করে দিলেই, হ্যাঁ, পুরো টার্মের সাথে নিচে যেহেতু আমি ভাগ দিচ্ছি নিচে আমাকে গুণ করে দিতে হবে, গুণ করে দিলেই আমার এটাও ডিফারেন্সিয়েশন থেকে জাস্টিফাই। এবং তখন আমাকে এটা বের করতে হবে y বাই ডেল্টা ইকুয়ালস টু 0, যেখানে সেখানে আমি এটা চেঞ্জ করে নিলাম, u বাই u বানিয়ে নিলাম। কেন? আমি u বাই u জানি, জাস্ট এটা নরমাল ডিফারেন্সিয়েশনের ল থেকে এটা আমার পার্ট। তাহলে ঠিক আছে, ভিসকসিটি ক্যাপিটাল U ইনিশিয়াল ভেলোসিটি বাই ডেল্টা টাইমস ডিফারেন্সিয়েশন উইথ রেসপেক্ট টু y বাই ডেল্টা অফ, এই যে u বাই u এর ভ্যালু কি 2y বাই ডেল্টা মাইনাস y বাই ডেল্টা হোল স্কয়ার। আমি সাজিয়ে লিখলাম, লেখা যায় y স্কয়ার বাই ডেল্টা স্কয়ার না লিখে y বাই ডেল্টা স্কয়ার লিখলাম। x কততে? at y বাই ডেল্টা ইকুয়ালস টু 0 তে। তো ক্যালকুলেশন আমার ইজি। শিয়ার ওয়াল শিয়ার স্ট্রেস সমান মিউ টাইমস ক্যাপিটাল U বাই ডেল্টা টাইমস প্রথম টার্মকে ডিফারেন্সিয়েট করলে আমি কি পাই? 1 কনস্ট্যান্ট হিসেবে 2টা থেকে যায়, মাইনাস দ্বিতীয় টার্মকে ডিফারেন্সিয়েট করলে পাই 2 ইনটু ওই প্যারামিটার দিয়ে টুয়াইস x, তাহলে x স্কয়ার কে ডিফারেন্স করলে টুয়াইস x পাওয়া যায়। তাহলে 2y বাই ডেল্টা আমার ডিফারেন্সিয়েশনটা হবে, ভ্যালুটা আসবে কিসে? ফাইনাল ডিফারেন্সিয়েশন আসবে কিসে? y বাই ডেল্টা ইকুয়ালস টু 0 তে। তাহলে এই টার্মটা 0, তাহলে y বাই ডেল্টা যদি 0 হয় আমি পুরোটা থেকে কি পাই? জাস্ট 2টা পেয়ে যাই, 2 মিউ ক্যাপিটাল U বাই ডেল্টা। ঠিক আছে, এটাই আমার ওয়াল শিয়ার স্ট্রেস। বুঝা যায়? স্যার y বাই ডেল্টা ইকুয়াল 0, স্যার এটা কিভাবে আসলে এটা বুঝিয়ে নেবেন? আমি যখন এই প্যারামিটার গুলোকে চেঞ্জ করছিলাম, হ্যাঁ, ডেল্টা দিয়ে, তো তাহলে আমি y যেখানে 0, হ্যাঁ, তাহলে সেটা কি y বাই ডেল্টা সমান 0, একই পজিশন না? আমি একই পজিশনে বের করতে পারলাম কিনা সেটাই বলো। y যদি 0 হয় সেই পজিশনে y বাই ডেল্টাও তো 0, তাই না? আমার লোকেশনটা ওয়ালেই আছে, y 0 যা y বাই ডেল্টা 0 তাই আমি ওয়ালেই আছে। জি স্যার, বুঝা গেল? জি স্যার বুঝছি। তো আজকে আমাদের ক্লাস আমরা এই পর্যন্তই শেষ করি। নেক্সট দিন আমরা আমাদের মোমেন্টাম ইন্টিগ্রাল রিলেশন থেকে বাউন্ডারি লেয়ার যে থিকনেসটা, এই যে ডেল্টাটা আমরা বের করার চেষ্টা করি। ঠিক আছে, আমরা ল্যামিনার ফ্লোর জন্য ফ্ল্যাট প্লেটের উপরে একটা যে ফ্লুইড ফ্লো করছে ইউ ইনিশিয়াল ভেলোসিটিতে, সেটাকে অ্যানালাইজ করার চেষ্টা করছি। আমাদের এই অ্যানালাইসিসের শুরুর দিকে আমরা যে ইকুয়েশন গুলো পেয়েছি, তার প্রথম ইকুয়েশন যেটা ছিল সেটা হলো মোমেন্টাম ইন্টিগ্রাল রিলেশন, যে আমাদের থিওডর ভন কারম্যান ড্র্যাগের যে ইকুয়েশনটা দিয়েছিলেন সেটা, এবং আমরা নরমালি ড্র্যাগ ফোর্স যেটাকে বলি ওয়াল শিয়ার স্ট্রেসের ইন্টিগ্রাল, এই দুটোকে এটা কি বলে ইকুয়েট করে আমরা মোমেন্টাম ইন্টিগ্রাল রিলেশন পেয়েছি। তো এই মোমেন্টাম ইন্টিগ্রাল রিলেশনটাতে আমাদের যে মোমেন্টাম থিকনেস এটাকে ক্যালকুলেট করতে হলে আমাদের ফ্লুইডের যে ভেলোসিটি প্রোফাইলটা আমরা এখানে দেখছি, এই প্রোফাইলটা আমাদের জানা দরকার। আমরা এই ভেলোসিটি প্রোফাইলটাকে কি করলাম? অ্যাজিউম করে নিলাম। অ্যাজিউম করার পরে আমি এই ভেলোসিটি প্রোফাইলের যে ভ্যালুটা পেলাম সেটা হলো এরকম। আমি যদি একটু লিখি যে আমাদের ভেলোসিটি প্রোফাইলটা পেলাম u divided by capital U equals to y by delta minus y square divided by delta square, তাই না? আমাদের মোমেন্টাম ইন্টিগ্রালে একটা ভ্যালু আছে থিটা, থিটার মধ্যে আমাদের একটা ভ্যালু আছে স্মল u, যেটা হলো আমাদের ভেলোসিটি প্রোফাইল। তো আমরা মোমেন্টাম ইন্টিগ্রাল রিলেশন যেটা, সেখানে থিটাকে ডিফারেন্সিয়েট করব x এর সাপেক্ষে, তাহলে আমরা ওয়াল শিয়ার স্ট্রেসটা পাবো। তো x এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করতে হলে আমার কি দরকার? আমার এই যে u এর যে ভ্যালুটা, এই ভ্যালুটা প্রপারলি জানা দরকার। সেটার জন্যই আমরা ধরে নিলাম এটা প্যারাবোলিক, এবং সেখান থেকে আমরা এই ভ্যালুগুলো বের করলাম। সো তাহলে এর পরবর্তী স্টেপে আমরা মোমেন্টাম থিকনেসটা আমাদের বাউন্ডারি লেয়ার থিকনেস দিয়ে বের করলাম।
এর পরবর্তী স্টেজে আমরা ওয়াল শিয়ার স্ট্রেসের ভ্যালুটা নিউটনস ল অফ ভিসকসিটি থেকে বের করলাম। তো মোমেন্টাম ইন্টিগ্রাল রিলেশন আমাদেরকে ওয়াল শিয়ার স্ট্রেসের একটা ভ্যালু বলে দিয়েছে, আমাদের নিউটনস ল অফ ভিসকসিটি ওয়াল শিয়ার স্ট্রেসের একটা ভ্যালু বলে দিয়েছে। তো সেই দুটোকে আমি যদি ইকুয়েট করি তাহলে আমাদের কি আসে, তাহলে আমরা কি লিখলাম, ফ্রম আমরা কি পাই, পেলাম আমাদের আগের যে ক্যালকুলেশন সেটা আমরা কি পেলাম, টাউ ওয়াল ইকুয়ালস টু 2 mu capital U divided by delta, and from momentum integral relation আমরা কি পাই, tau wall বা shear stress wall equals to rho capital U square differentiation of theta with respect to x, যেখানে থিটা কি, থিটা হলো আমার মোমেন্টাম থিকনেস। আচ্ছা, তাহলে আমরা এই জিনিসটাকে ফার্দার লিখতে পারি, অর হ্যাঁ এই ভ্যালুটা আমি বসিয়ে দেই 2 mu capital U divided by delta equals to rho capital U square differentiation of theta with respect to x, যেখানে থিটা কি একটু আগে আমরা মানে কিছুক্ষণ আগে আমরা বের করেছি 2/15 delta। ঠিক আছে, তাহলে আমার এই জিনিসটা দেখতে কি রকম হয়, or 2 mu capital U divided by delta equals to rho capital U square divided by 15 differentiation of delta with respect to x। ঠিক আছে, তো তাহলে আমাদের এখানে ডেল্টাটাই আননোন আর সবগুলো আমাদের কি নোন কোয়ান্টিটি, তাহলে আমরা এখানে ইন্টিগ্রেশন করে ডেল্টা ভ্যালুটা বের করতে পারবো। আচ্ছা কিভাবে, অর তাহলে কি আসে, আমি 15/2 হ্যাঁ এটাকে নিয়ে আসলাম, 1 rho capital U square এটাকে নিয়ে আসলাম, আমার এখানে আছে 2 mu U এটাকে রেখে দিলাম। ঠিক আছে, কি হলো, আচ্ছা এইটুকু থাকে, সমস্যা কি হলো, ডেল্টা differentiation of delta with respect to x, or আমাদের কিছু টার্ম এখান থেকে সরিয়ে দেওয়া যায়। আমাদের উপরে একটা 2 আছে, নিচে একটা 2 আছে, উপরে একটা ইউ আছে, নিচে একটা ইউ আছে, তো তাহলে আমাদের এই জিনিসটা দেখতে অনেকটা এরকম হয়, 15 mu divided by rho capital। এখন আমরা ইন্টিগ্রেট করতে চাচ্ছি, তাহলে কি ভ্যারিয়েবল সেপারেশন করি, এপাশে শুধু ডেল্টা রাখি, এপাশে শুধু এক্স রাখি, dx equals to delta d delta, or আমরা এখন ইন্টিগ্রেশন করতে পারি, ইন্টিগ্রেশন করলে কি আসে, 15 mu divided by rho capital U, dx ইন্টিগ্রেট করলে x, ডেল্টাকে ইন্টিগ্রেট করলে ডেল্টা স্কয়ার বাই 2 প্লাস ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট। ঠিক আছে, তোমরা আমি গতদিনও বলেছিলাম আমার সাথে যদি একটু করো তাহলে তোমাদের এগুলো পরবর্তীতে ইজিলি এটাকে কি বলে প্রসেসটা আত্মস্থ করতে ইজি হবে। ঠিক আছে, আচ্ছা তো তাহলে এখন আমাদের এই যে টার্মটা, হ্যাঁ এই যে টার্মটা কনস্ট্যান্ট টার্মটা, এটার তো ভ্যালু জানতে হবে তাই না, এই ভ্যালু না দিলে তো আমি সরাসরি ডেল্টার ভ্যালুটা পাচ্ছি, তো এটার জন্য আবার কি আমাদের বাউন্ডারি কন্ডিশন ইউজ করতে হয়। তো বাউন্ডারি আমাদের অনেকগুলো বাউন্ডারি আছে, বাউন্ডারি আছে x = 0, বাউন্ডারি আছে x = l, তো 0 দেই কিছু কিছু টার্ম চলে যাবে, তো আমি এই পয়েন্টে চিন্তা করি x = 0, তাহলে at x = 0 আমাদের বাউন্ডারি লেয়ার থিকনেস কত, x এ আমাদের বাউন্ডারি লেয়ার থিকনেস কত কেউ বলতে পারে, বাউন্ডারি লেয়ার থিকনেস 0, গুড। আচ্ছা তাহলে আমাদের উপরের ইকুয়েশনটা কি আসে, x টাইমস সামথিং 0 equals to delta square by 2 0 প্লাস c, তাহলে আমাদের এই যে কনস্ট্যান্ট অফ ইন্টিগ্রেশন এটা কি আসলে 0, তাহলে আমার
যে ক্যালকুলেশন করছিলাম দ্যাট ইজ তাহলে অর 15 ইউ ডিভাইড বাই রো ক্যাপিটাল ইউ টাইমস এক্স ইকুয়ালস টু কি আসলে আমার ডেল্টা স্কয়ার ডিভাইডেড বাই, ঠিক আছে। আচ্ছা এখন আমি এখানে বের করতে চাচ্ছি কি ডেল্টার ভ্যালু। ডেল্টার ভ্যালুটা সরাসরি বের করা যায় না, এটা আমার এক্স এর উপরে আসলে ডিপেন্ডেন্ট, তাই না? ডেল্টা ইজ এ ফাংশন অফ এক্স। তো আমি যদি ওই দিকেই আগাই, ডেল্টা ইজ এ ফাংশন অফ এক্স হিসেবেই এসেছে, দেখো ডিভাইড বাই এক্স হিসেবে এসেছে, এক্স তো আমার আননোন। আমি যদি ওই দিকেই থাকি, আমি টুটাকে এই পাশে নিয়ে আসি, এক্সটাকে আসলে এদিকেই নিয়ে যাই, তাহলে আমি ডান দিকে যদি এভাবে লিখি ডেল্টা স্কয়ার ডিভাইডেড বাই এক্স ইকুয়ালস টু কি হলো 30 মিউ ডিভাইড বাই রো ক্যাপিটাল ইউ, ঠিক আছে। এখন দেখো আমি যদি আরেকটা কাজ করি, আমি আমাদের ইকুয়েশনের বাম পাশে একটা এক্স দিয়ে মাল্টিপ্লাই করি, ইকুয়েশনের ডিভিশন করি, ইকুয়েশনের ডান পাশে একটা এক্স দিয়ে ডিভিশন করি, তাহলে আমার এই যে দেখো এই যে রো ভি এক্স বাই মিউ, এটা কি নিচে দিয়ে লেখা যায় 30 মিউ ডিভাইড বাই রো ইউ এক্স বাই এভাবে লেখা যায়। তাহলে এটা এভাবে আমরা লিখলে সুবিধা কি হলো, এই যে আমি এ পাশে পেলাম ডেল স্কয়ার এক্স স্কয়ার, আর এ পাশে পেয়ে গেলাম আমি রেনল্ডস নাম্বার উইথ রেসপেক্ট টু, আচ্ছা এখানে উপরের মিউটা তো তাহলে আর থাকবে না, উপরের মিউটাকে আমি নিচে নিয়ে নিচ্ছি, উপরের মিউটা যদি আমি নিচে নিয়ে লিখি তাহলে দেখতে এরকম হবে। তো তাহলে উপরে কি হলো, এই যে 30 ডিভাইডেড বাই রেনল্ডস নাম্বার উইথ রেসপেক্ট টু এক্স, এরকম একটা ফর্মুলা আছে। আচ্ছা তো তাহলে এটাকে যদি আমি লিখি অর ডেল্টা বাই এক্স, এটা কি আসে তাহলে 30 কে রুট করলে আসে 5.5, আর এক্স কে রুট ওভার করলে আমরা জাস্ট পাওয়ার দিয়ে তাহলে এটাই আমার বাউন্ডারি লেয়ার থিকনেস এস্টিমেট, ঠিক আছে। তো তাহলে আমার এখানে যদি পেজ নেই, অনেকটা নতুন পেজ, তাহলে কি হলো, তাহলে বাউন্ডারি লেয়ার থিকনেস এস্টিমেট, তাহলে সেটা এটা আসলে যে দা therefore the boundary layer thickness, বের করলাম কি আসলো ডেল্টা বাই এক্স ইকুয়ালস টু হলো 5.5 ডিভাইডেড বাই রেনল্ডস নাম্বার টু দি পাওয়ার, ঠিক আছে। তাহলে আমরা এখন বাউন্ডারি লেয়ার যেহেতু জিনিসটা আমরা যেহেতু বের করে ফেলেছি, আমাদের ওয়াল শিয়ার স্ট্রেস বা আসলে আমাদের স্কিন ফ্রিকশন কোএফিসিয়েন্ট সেটা বের করা যাবে। তাহলে আমাদের স্কিন ফ্রিকশন কোএফিসিয়েন্ট কি হবে, the skin friction coefficient measure of drag force, ঠিক আছে, in dimensionless form is given by, এটা দেখতে এরকম skin friction CF equals to 2 tau omega tau divided by rho capital U square, আচ্ছা or case or CF equals to আসে 2 divided by rho capital U square, ওমেগার মান ওমেগা বলছি বারবার করে, ওয়াল শিয়ার স্ট্রেসের মান আমরা বের করেছিলাম তো 2 মিউ ক্যাপিটাল ইউ ডিভাইডেড বাই ডেল্টা, আমরা ডেল্টার মানটা বের করেছি CF equals to কি আসে rho capital U square times 2 mu capital U divided by 5.5 একটু কিছু হ্যাঁ, আর নিচেটা উপরে দিকে বোঝা যায়, এটা আমি ডেল্টার ভ্যালু বের করে ফেলছি এবং সেটাই বসাচ্ছি, বোঝা যায়। জি স্যার। আর দেখো এটা আমি যদি গুণ করে দেই, আমার কি আসে 4 4 মিউ, ইউটা কেটে যায়, যেটা থেকে কি রো ইউ, ঠিক আছে। আচ্ছা
টাইমস এখন দেখো আসলে এখানে ভুল বসেছি, এটা তো ডেল্টা বাই এক্স এর ভ্যালু, তাই না? আমাদের এখানে যখন আমি বসালাম ডেল্টার ভ্যালুটা যখন বসালাম এখানে একটা এক্স আছে, এই ভ্যালুটা বসেছি, দেখো এটা ডেল্টা বাই এক্স এর ভ্যালু। এটি আমি আরেকটা এক্স খুঁজে পাচ্ছি না, আরেকটা রোলস নাম্বার পাওয়ার কথা, তো খুঁজে পাচ্ছি না কারণ এখানে কি ছিল ডেল্টা ভ্যালু আমি বসিয়েছি, কিন্তু ভ্যালুটা আসলে 5 বাই এটা টাইমস এক্স হবে, তাই না? তাহলে টাইমস 1 বাই এক্স আমার রয়ে গিয়েছে। তো সেই 1 বাই এক্সটা যদি আমি ইউটিলাইজ করি, দেখো এই যে 1 বাই এক্সটা যদি আমি এখানে এনে ইউটিলাইজ করি তাহলে আমি কি পাই, CF equals to 4 divided by 5.5 into 1 by rho u x capital U x divided by mu times Reynolds number from, ঠিক আছে? এই ইউটাকে আমি ক্যাপিটাল ইউ বানাই, ক্যাপিটাল স্মল ইউ আর ক্যাপিটাল ইউ। আচ্ছা তাহলে কি আসে, অর CF equals to এই টার্মটা হলো 0.73 ডিভাইডেড বাই এটা কি রেনল্ডস নাম্বার উইথ রেসপেক্ট টু x টাইমস রেনল্ডস নাম্বার উইথ রেসপেক্ট টু s টু দি পাওয়ার হাফ। তো কাটাকাটি করলে কি আসে, অর CF এটা আসে 0.73 ডিভাইডেড বাই রেনল্ডস নাম্বার উইথ রেসপেক্ট টু, ঠিক আছে? তাহলে আমাদের এই যে স্কিন ফ্রিকশন কোএফিশিয়েন্ট বা মেজার অফ ড্র্যাগ এটা আমরা বের করতে পারলাম। আচ্ছা, তো এখানে আমাদের অ্যাসোসিয়েটেড আরেকটা জিনিস আমরা বের করে নেই, এটা নিয়ে আমরা আমাদের এই ক্যালকুলেশনটা শেষ করি, শেষ করার পরে এটা নিয়ে আমরা কথা বলবো, ঠিক আছে? আমরা বের করি, আমরা ধরি সে ডিসপ্লেসমেন্ট থিকনেস নামে একটা প্যারামিটার আছে, ঠিক আছে? তো ডিসপ্লেসমেন্ট থিকনেস ডিসপ্লেসমেন্ট, হ্যাঁ, এটাকে প্রকাশ করা হয় ডিএস স্টার দ্বারা। ডিএস স্টারকে ডিফাইন করা হয় এভাবে যে 0 থেকে ডেল্টা ইন্টিগ্রেশন করা হবে 1 মাইনাস স্মল ইউ ডিভাইডেড বাই ক্যাপিটাল ইউ ওয়াই, ঠিক আছে? আচ্ছা, তো তাহলে এটা কি আসে, অন ডেল্টা স্টার ইকুয়ালস টু 0 টু ডেল্টা, আমরা ইউ বাই ইউ এর ভ্যালুটা জানি, ইউ বাই ইউ কি y divided by delta minus y square divided by delta square। তাহলে আমাদের এই ভ্যালুটা আসে 1 minus 2y by delta plus y square by delta। এটাকে ইন্টিগ্রেট করলে কি আসে, যদি করি, হ্যাঁ প্রথম টার্মটা সবগুলো 0 হয়ে যাবে, এটা বাদ হয়ে যাবে, তো আমরা ওটা লিখছি না, তাহলে একসাথে ইন্টিগ্রেট করে আবার ডেল্টা দিয়ে লিখি, নাকি না আলাদাই লিখে যাবে পরে আবার সমস্যা। y বা যে কোনো একটা কনস্ট্যান্ট ইন্টিগ্রেট করলে কি হয়, ওই প্যারামিটারটা পাওয়া যায়, টাইমস কনস্ট্যান্ট, কনস্ট্যান্ট মানে আলাদা রাখবে। আচ্ছা, y কে ইন্টিগ্রেট করলে কি হবে, 2 আছে y স্কয়ার বাই 2 ডেল্টা আছে, y স্কয়ার ইন্টিগ্রেট করলে কি হবে y কিউব বাই 3 ডেল্টা স্কয়ার আছে। ভ্যালু বসাবো 0 থেকে ডেল্টা পর্যন্ত, 0 বসালে প্রত্যেকটা টার্মেই যেহেতু আমার প্যারামিটারটা আছে সবাই 0 হয়ে যাবে, আমি শুধু ডেল্টা বসালে যেটা হয় সেটা লিখলেই হয়ে যাচ্ছে। ডেল্টা স্টার সমান কি ডেল্টা মাইনাস ডেল্টা স্কয়ার ডিভাইড বাই ডেল্টা 2 কাটা গেল ডেল্টা প্লাস ডেল্টা কিউব নিচে ডেল্টা শুধু ডেল্টা আর 1/3 ইট ইজ 1/3 ডেল্টা। তো তাহলে আমার কি আসে, অর ডেল্টা স্টার এর ভ্যালু হলো কি 1/3 ডেল্টা, দ্যাট ইজ ডিসপ্লেসমেন্ট থিকনেসটা আমার বাউন্ডারি লেয়ার থিকনেসের 1/3। তাহলে ডেল্টা স্টার এর ভ্যালুটা যদি আমি লিখতে চাই 1/3 d by dx, আমরা d by dx ডেল্টা বাই x এর ভ্যালুটা আমরা জানি, ডেল্টা বাই x হলো 1/3 টাইমস 5.5 হবে রেনল্ডস নাম্বার which is equal to x to the power half।
তাহলে অর আমার ডিসপ্লেসমেন্ট থিকনেসটা হয় x এর সাপেক্ষে আমরা নিউমেরিক্যাল ভ্যালুটা যদি বের করি 1.83 ডিভাইডেড বাই রেনল্ডস নাম্বার, বোঝা যায়? জাস্ট সিম্পল ম্যাথমেটিক্যাল ম্যানিপুলেশন আমরা করলাম। ঠিক আছে, কোনো কনফিউশন আছে এই জায়গাটাতে? আমরা অ্যাকচুয়ালি অ্যানালাইসিসটা কমপ্লিট করেছি। অ্যানালাইসিসটা কমপ্লিট করার পরে আমরা কিছু ভ্যালু বের করেছি, তাই না? আমরা যে দেখলাম যে ট্রেডার ভন কার্ভার করলেন যে মোমেন্টাম ইন্টিগ্রালটা দেখতে এরকম হবে। আমরা সেই মোমেন্টাম ইন্টিগ্রালটা কি করলাম, ব্যবহার করে আমাদের ডিসপ্লেসমেন্ট থিকনেসের ভ্যালুটা আমরা বের করলাম, তাই না? একটু আগে আমরা যেটা দেখলাম আর কি, আমাদের আগের ক্লাসে বলতে আগের ক্লাসে যেটা যে আমরা এই মোমেন্টাম ইন্টিগ্রালের ভ্যালুটা যে থিটার ভ্যালুটা ছিল, আমি বারবার বলছি একই কথা, আমি বারবার বলছি যাতে তোমরা বুঝতে পারো না কি করছি। এই থিটার ভ্যালু যেটা দ্যাট ইজ মোমেন্টাম থিকনেসের ভ্যালু বের করার জন্য আমাদের কি দরকার, ভেলোসিটি প্রোফাইলটা দরকার। তো আমরা ভেলোসিটি প্রোফাইলটা অ্যাজিউম করে নিলাম প্যারাবোলিক, সেখান থেকে আমরা ভেলোসিটি প্রোফাইলটা যেহেতু জানি আমরা মোমেন্টাম ইন্টিগ্রালটা বের করতে পারবো। কিভাবে? আমরা মোমেন্টাম থিকনেস বের করতে পারবো, সেখান থেকে মোমেন্টাম ইন্টিগ্রাল বের করা যাবে। আচ্ছা, কিন্তু এই মোমেন্টাম ইন্টিগ্রাল বের করার আগে আমাদের যে ওয়াল শিয়ার স্ট্রেসটা আছে সেটা নিউটনস ল দিয়েও ডিফাইন করা যায়। তো সেখান থেকে ওয়াল শিয়ার স্ট্রেসের যে ভ্যালুটা সেটাও আমরা বের করে নিয়ে আসতে পারি। তো সেই ওয়াল শিয়ার স্ট্রেসের ভ্যালুটা বের করে নিয়ে এসে সেটাকে যখন আমরা মোমেন্টাম ইন্টিগ্রালের সাথে তুলনা করলাম, আমরা আমাদের বাউন্ডারি লেয়ার থিকনেসটা পেয়ে গেলাম। ঠিক আছে, এই যে বাউন্ডারি লেয়ার থিকনেসটা এইভাবে পাবো। আমাদের ভ্যালু এটা পেলাম আমরা, এটাকে কি বলে ভেলোসিটি প্রোফাইলটা আমরা পেলাম। আমরা যে মোমেন্টাম থিকনেস আর ওয়াল শিয়ার এটাকে আমরা এস্টিমেট করতে পারলাম এই ভেলোসিটি প্রোফাইলটা পাওয়ার কারণে। তারপরে মোমেন্টাম ইন্টিগ্রালের সাথে এটা তুলনা করলে আমরা কি পেয়ে গেলাম, আমাদের বাউন্ডারি লেয়ার থিকনেসটা পেলাম। তো এই যে বাউন্ডারি লেয়ার থিকনেসটা আমরা দেখে আসলাম 5.5 ডিভাইডেড বাই রেনল্ডস নাম্বার টু দি পাওয়ার হাফ, এটা আমরা যে একদম শুরুতে, হ্যাঁ, আমাদের পড়াশোনার শুরুতে কিন্তু ল্যামিনার ফ্লোর জন্য একটা এক্সাক্ট ভ্যালু বলেছিলাম। ল্যামিনার ফ্লোর জন্য ফ্ল্যাট প্লেটের আমাদের এটা কি 5 ডিভাইডেড বাই রেনল্ডস নাম্বার টু দি পাওয়ার হাফ। তাহলে আমরা এখন অ্যানালিটিক্যালি এটা বের করলাম কত, 5.5 ডিভাইডেড বাই রেনল্ডস নাম্বার টু দি পাওয়ার হাফ। তো দেখো আমাদের ওই সলিউশনটা এক্সাক্ট সলিউশন, আমরা ওটা নিয়ে কথা বলবো, ওটা আমরা কিভাবে পাই। তো অ্যানালিটিক্যাল সলিউশনটাও তাহলে কি আমাদের যে এক্সাক্ট সলিউশন মানে অ্যাকচুয়াল যে ভ্যালু সেই ভ্যালুটার খুব কাছাকাছি না, মাত্র 10% এর ডিফারেন্স। এটা দেখো কার্মানস মোমেন্ট ইন্টিগ্রাল থিওরি স্টার্লিংলি অ্যাকুরেট, তাই না? অনেক অ্যাকুরেট, এত অ্যাপ্রক্সিমেশনের পরেও, এবং আমাদের অন্য যে কোনো সলিউশন গুলোর থেকে এটার অ্যাকুরেসিটা হায়ার ফ্ল্যাট প্লেট ল্যামিনার ফ্লোর জন্য। আচ্ছা, তো এরপরে আমরা যে ভ্যালুটার কথা বললাম ডিসপ্লেসমেন্ট থিকনেস। হোয়াট ইজ দ্যাট? ডিসপ্লেসমেন্ট থিকনেস হলো, আমরা যদি ছবিটা দেখি, দুটো ছবি আমরা দেখছি, দুটো বইয়ের ছবি, একই জিনিস বোঝাচ্ছে যে আমাদের ইনিশিয়ালি আমাদের যে ভেলোসিটি প্রোফাইলটা সেটা এইভাবে আসছিল, ভেলোসিটি প্রোফাইলটা চেঞ্জ হয়ে গেছে। আমাদের এখানে যে এটাকে কি বলে, বাউন্ডারি লেয়ারটা তৈরি হয়েছে, সেই বাউন্ডারি লেয়ারে ইন্টারঅ্যাকশন আমাদের ভেলোসিটি প্রোফাইলটা চেঞ্জ হয়ে গেছে। আচ্ছা, কিন্তু এই ভেলোসিটি প্রোফাইলটাকে আমাদের এই আগে যে পরিমাণ ফ্লুইড ফ্লো ছিল এখন সেই পরিমাণ ফ্লুইড ফ্লো যদি হয়, তাহলে এই ভেলোসিটি প্রোফাইলটাকে এই যে কিছুটা উপরে চলে যেতে হবে, যে ইকুয়াল এরিয়া। এখানে যে পরিমাণ ইকুয়াল এরিয়া, এই ইকুয়াল এরিয়া এখানে আছে, এই যে ছোট যে জায়গাটা আমরা দেখছি যে আমাদের এই ভেতরে যেখান থেকে ফ্লুইডটা ফ্লো করতে পারছে না, হ্যাঁ, আর হলো গিয়ে আমাদের এই যে ইনিশিয়াল যে ভেলোসিটি, ইনিশিয়াল ভেলোসিটি প্রোফাইলটা এই যে এটা ইকুয়াল এরিয়া। তো এটাই হলো ডিসপ্লেসড। হ্যাঁ, আমাদের সামনের দিকে উপরের দিকে ইমপ্লিসিট জোনে কোনো একটা ফ্লুইড আমাদের এই বাউন্ডারি লেয়ারটার জন্য এতখানি ডিসপ্লেসড হয়ে যাবে, এটা কি বলা হচ্ছে ডিসপ্লেসমেন্ট থিকনেস। এই ডিসপ্লেসমেন্ট থিকনেসটা আমরা বের করতে পারলে কি সুবিধা হবে, এটা আমাদের যে ভেলোসিটি প্রোফাইলের সাথে ডিপেন্ড করে, এবং এই ডিসপ্লেসমেন্ট থিকনেস এটা রিপ্রেজেন্ট করে যে অ্যামাউন্ট অফ থিকনেস অফ দ্য বডি মাস্ট বি ইনক্রিজড সো দ্যাট the fixtures uniform implicit flow has same mass flow rate properties as the actual viscous flow. ফ্লোটা তো এখানে ভিসকাস, এই ভিসকসিটির জন্য উপরে আমরা যদি এই জিনিসটাকে, এই যে ডিসপ্লেসমেন্টটাকে, বাউন্ডারি লেয়ারটাকে একটু বড় না বানাই, বড় না বানালে আমরা কি পাবো না, এই বাউন্ডারি লেয়ারটার কারণে ইমপ্লিসিট ফ্লোটা যে চেঞ্জ হলো, তার প্রপার্টিটা যে চেঞ্জ হলো, এটা আমরা ইমপ্লিসিট ধরে ক্যালকুলেশন করলে এই ইফেক্টটা আমাদের থাকবে না। খুব লেমেন্স ভয়েসে বললে হয় যে আমরা এই বাউন্ডারি লেয়ার এবং এই ডিসপ্লেসমেন্ট থিকনেস পুরোটা নিয়ে আমরা বলি যে এই এতটুকু আমার সলিড বডি, আর চারপাশে যে ফ্লুইডটা আছে এই ফ্লুইডটা ইনভিসিট। আমার কথাটা বোঝা গেল? যে আমাদের এই যে উইং এর এই বাউন্ডারি লেয়ার যেটা, হ্যাঁ, আমাদের এই যে উইং এর পাতলা একটা বাউন্ডারি লেয়ার আছে, কিন্তু আমরা বেশ মোটা একটা বাউন্ডারি লেয়ার সহ এবং উইংটা সহ আমরা ধরলাম যে আমাদের এই যে রেড এবং আমাদের এই যে ইয়েলো, এই দুটো জোন, আমাদের এই যে দুটো জোন নিয়েই এই পুরোটাই আমার এয়ার ফয়েল, এবং এয়ার ফয়েলের চারপাশ দিয়ে যে ফ্লো হচ্ছে ফ্লোটা হলো ইনভিসিট। ঠিক আছে? আচ্ছা, তো এই যে ইনভিসিট ফ্লোটা, এই ইনভিসিট ফ্লোটা তারপরে অ্যানালাইজ করা যায়। আর আমার বাউন্ডারি লেয়ারে যখন আমি অ্যানালাইসিসটা করব, তখন আমি অ্যানালাইসিস করব কিভাবে, আমার ওই ইনভিসিট ফ্লো থেকে আমি যে ভ্যালুগুলো নিয়ে আসলাম সেগুলো দিয়ে। তাহলে আমার
পুরো অ্যানালাইসিস এবং অ্যাপ্রক্সিমেশন ঠিক থাকবে। আচ্ছা, এই যে ফ্ল্যাট প্লেট মোমেন্টাম ইন্টিগ্রাল রেজাল্ট, এটা ডিপেন্ড করে তার অ্যাকুরেসিটা, যে ডিপেন্ড করে আমাদের বের করলাম সেটা কি করে আমি ইনিশিয়ালি আমার প্রোফাইলটাকে কি ধরছি। তো ইনিশিয়ালি আমার প্রোফাইলটাকে যদি আমি লিনিয়ার ধরি তাহলে কিছু আমরা ভ্যালু পাবো আমাদের ডিসপ্লেসমেন্ট থিকনেসের, সরি আমাদের এটাকে কি বলে, বাউন্ডারি লেয়ার থিকনেসের একটা ভ্যালু পাবো, আমরা ফ্রিকশন ফ্যাক্টরের একটা ভ্যালু পাবো, হ্যাঁ ড্র্যাগ কোএফিসিয়েন্টের একটা ভ্যালু পাবো, যে এরকম বের করলে লিনিয়ার ধরে। প্যারাবোলিক যেটা ভন কারমান ধরলেন সেটা ধরে আমরা একটা ভ্যালু পাচ্ছি, ঠিক আছে। আমরা কিউবিক ধরে ভ্যালু পাবো কিছু, আমরা সাইন ওয়েভ ধরে কিছু ভ্যালু পাবো, আর এক্সাক্ট যে সলিউশন ব্লাসিলাস সলিউশন আমরা এটা নিয়ে কথা বলবো, সেই সলিউশনটা যেটা আছে তাহলে এটা তুলনা, ঠিক আছে। আমরা যে এখানে ইনিশিয়ালি আমরা যে প্যারাবোলিক ধরেছি, প্যারাবোলিক না ধরে যদি আমরা লিনিয়ার ধরতাম, হ্যাঁ, তাহলে আমরা যদি একটু আবার আমরা যে জিনিসগুলো দেখে আসছি সেখানে যাই। নেভিগেশনটা, এটা এই যে সফটওয়্যারটা নেভিগেশনটা একটু হিট করে, আচ্ছা দেখো এই যে আমরা এখন যেটা বলছি সেটা হলো যে আমাদের এই যে ভেলোসিটি প্রোফাইলটা আমরা ধরলাম, হ্যাঁ এই পয়েন্টটা থেকে এই পয়েন্ট আমরা প্রোফাইলটা ধরলাম, এই যে এরকম প্যারাবোলিক। তো প্যারাবোলিক অ্যাজাম্পশন না করে আমরা যদি এটাকে লিনিয়ার অ্যাজাম্পশন করি, যেমন বললাম যে প্রোফাইলটা লিনিয়ার, হ্যাঁ, তো তখন আমার কি আসবে, তখন আমার এই যে ইউ বাই ইউ সেটার আরেকটা ভ্যালু আসবে, এবং সেই ভ্যালুটা দিয়ে আমি কি করব, আবার এই যে এতক্ষণ যে প্রসেসটা আমি করলাম এই প্রসেসটা আমি করব। এটা নেক্সট কি হবে, নেক্সটে আমি প্যারাবোলিক সরি কিউবিক যদি চিন্তা করি, আমি সাইন ওয়েভ চিন্তা করি, তাহলে এরকম ডিফারেন্ট আমরা ভ্যালু পাবো। তো তাদের যে কম্পারিজনটা সেটাই এখানে দেখানো হচ্ছে। আচ্ছা, আমাদের একটা অ্যাসাইনমেন্ট এরকম থাকবে। আচ্ছা, তো তাহলে আবার আমরা একটা ফ্লুইড পার্টিকেলকে যদি দেখি বাউন্ডারি লেয়ারের মধ্যে এবং বাউন্ডারি লেয়ারের বাইরে, যে ফ্লুইডটা যেভাবে যাচ্ছে ইনিশিয়ালি সেভাবে চলে যাচ্ছে, ফ্লুইড পার্টিকেলটা লিডিং এ যে আসার সাথে সাথে এখানে বাউন্ডারি লেয়ারের কারণে তার কি ওরিয়েন্টেশন এবং ভেলোসিটি চেঞ্জ হয়ে গেল। ল্যামিনারটাতে সে মোটামুটি কি ছিল, লেয়ার্ড অবস্থাতে ছিল, টার্বুলেন্ট বাউন্ডারি লেয়ারে ঢোকার সাথে সাথে তার কি ওরিয়েন্টেশন খুবই র্যান্ডম এবং আনপ্রেডিক্টেবল হয়ে গেল। আচ্ছা, তো তাহলে এতক্ষণ পর্যন্ত আমরা যেটা দেখলাম সেটা কি, থিওরিটিক্যাল অ্যানালাইসিস অফ দ্য ফ্ল্যাট প্লেট। এখন এই থিওরিটিক্যাল অ্যানালাইসিস যেখানে করা সম্ভব হচ্ছে সেখানের জন্য আমরা আরো কিছু টেকনিক ইউজ করি, যেটা আমরা প্রথমে বলে এসেছি। তো তার মধ্যে একটা হলো এই যে বাউন্ডারি লেয়ার ইকুয়েশন। তো সেটা কি, এই বাউন্ডারি লেয়ার ইকুয়েশনটা প্রথম আমাদের দিয়েছিলেন লুইডিক প্রান্ডল। তো এই প্রান্ডল দেওয়ার আগে আমাদের যে সমস্যাটা ছিল, যেটার কোনো এক্সাক্ট সলিউশন ছিল না, আমরা খুবই সিম্পল, হ্যাঁ, ফ্লুইডের জন্য আমরা কি করতে পারতাম, আমাদের থিওরিটিক্যাল অ্যানালাইসিস আমরা একটু যেটা করলাম এরকম করতে পারতাম। তখন আমরা কি করতাম, আমরা যে এই যে ভ্যালুটা বের করার জন্য যে চেষ্টাটা করতে কি নিউমেরিক্যাল সলিউশন, যেটা এখন আমরা কম্পিউটার এইডেড করতে পারি। আরেকটা কি এক্সপেরিমেন্টেশন, এবং থার্ড যেটা লুইডিক প্রান্ডল অফার করলেন কি বাউন্ডারি লেয়ার থিওরি। আচ্ছা, তো জিনিসগুলো যদি আমরা একটু দেখি, যে দেখো আমরা একটা নিউমেরিক্যাল সলিউশনের ছবি দিচ্ছি জাস্ট একটু ইন্টারেস্টিং করার জন্য, ঠিক আছে। আচ্ছা, এই লেভেলের সিমুলেশন করতে তোমাদের খুব বেশি বেগ পেতে হবে না, বাট এই লেভেলের সিমুলেশন করা এতটা সহজ না, ঠিক আছে। বাট জাস্ট টু মেক থিংস ইন্টারেস্টিং আর কি আমরা একটা ছবি দিচ্ছি। আচ্ছা, তো এই যে প্রথম আমরা যেটা বললাম যে নিউমেরিক্যাল বা কম্পিউটার সলিউশন, বা এটাকে এখন বলা হচ্ছে সিএমডি। সিএফডি কিছু সুবিধা আছে, অসুবিধা আছে। আমি অনেক কথা বলছি সিএফডি নিয়ে, ইনশাআল্লাহ আমরা সময় থাকলে সিএফডি একটু দেখার চেষ্টা করব। হ্যাঁ, তোমাদের জন্য আমি সেটা প্রিপেয়ার করছি, পড়াতে পারবো কিনা সেটা আমি জানি না, কারণ আমি প্রিপারেশনটা নিয়েছি আলহামদুলিল্লাহ। তো এই সিএফডি এটা কিন্তু খুবই হাইলি অ্যাক্টিভ ইন আওয়ার, এটাকে কি বলে, রিসার্চ সেক্টর। যেমন ধরো আমরা একটা উদাহরণ দিচ্ছি, এটা একটা পিসি ফ্যান ম্যানুফ্যাকচারিং কোম্পানি, তাদের নাম হলো নকচুয়া। এরা নিজেদেরকে আসলে কুলিং সলিউশন হিসাবে বলে আর কি, ঠিক আছে। তারা সিপিইউ কুলার তৈরি করে, দেখো সিএফডি ইউজ করে তারা মার্কেটিং করছে। কিভাবে? তারা বলছে তুমি যখন একটা কনভেনশনাল ফ্যান কিনবা, ফ্যানের ইনলেট এবং ফ্যানের আউটলেটে কি হচ্ছে, অনেক বেশি নয়েজ আছে, তাই না? এখানে দেখো ভর্টেক্স, ফ্লুইডের স্ট্রিম লাইন গুলো অতটা কি না, স্ট্রিম লাইন না ফ্লুইড ফ্লোটা, তো এখানে তোমার কুলিংটা ভালো হবে না। কিন্তু এই যে নকচুয়া ফ্যান, যেটা তারা বলছে যে তাদের যে ফ্যানের ডিজাইন, এই ফ্যানের ডিজাইনের জন্য ইনলেটের পরে যে এক্সস্ট হচ্ছে, এক্সস্টে কি ফ্যান যাকে ঠান্ডা করতে যাচ্ছে তার উপর দিয়ে বাতাস যেটা যাচ্ছে, তো এটা কি খুবই দেখে কিন্তু বোঝা যাচ্ছে, তাই না? ভিজুয়ালাইজ করা যাচ্ছে খুবই সুন্দর, যেটা ফোকাসড, হ্যাঁ, বা স্ট্রিম লাইন। তো এই ফ্লোটা বেটার হবে, তাই তারা মার্কেটিং করতে পারলো, ঠিক আছে। এয়ার ফ্লো ভিজুয়ালাইজেশন এই যে সিএফডি টেকনিক ইউজ করে। আচ্ছা, এটাই আমরা দেখছি আর কি, যে এগুলোর যে রিয়েল লাইফ অ্যাপ্লিকেশন আছে সিএফডি এর, বা অন্যান্য আমরা যে জিনিসগুলো করলাম সেগুলো। আচ্ছা, আরেকটা কি বাউন্ডারি লেয়ার, যেটা আমরা করলাম খুব ইন্টারেস্টিংলি, তারা এই বাউন্ডারি লেয়ার নিয়ে অনেক কাজ করেছে, এবং তারা বলছে যে তাদের একটা ইনার সারফেস মাইক্রোস্ট্রাকচার আছে। তো এই ইনার সারফেস মাইক্রোস্ট্রাকচারটা যদি থাকে ফ্যানে, আর যদি ফ্যানে না থাকে তাহলে কি, দেখো ইনার সারফেস মাইক্রোস্ট্রাকচার গুলো
ফ্যানের যে ইম্পেলারটা যেখানে রোটেট করে তার চারপাশে যে কেসিংটা আছে কেসিংটাতে দিয়ে দেওয়া থাকে। তো আমরা একটু আগে দেখে আসলাম একটা সারফেসের উপর দিয়ে ফ্লুইড যখন ফ্লো করে সারফেসটাকে কি হয়, ফ্লুইডটা লেগে থাকে, নো স্লিপ কন্ডিশন তৈরি হয়, ফ্লুইডের ফ্লোটা সেখানে কি হয় একটু স্লো হয়ে যায়, ফ্লুইডটা কিছু পরিমাণ জায়গাতে ল্যামিনার বাউন্ডারি লেয়ার তৈরি হয়। তো যখন এই ইনার সারফেস মাইক্রোস্ট্রাকচার এই কেসিং এ দিয়ে দেওয়া হচ্ছে সেখানে একটা বাউন্ডারি লেয়ার ক্রিয়েট হচ্ছে এবং এই ইম্পেলারের যে ইম্পেলারটা তার ব্লেড গুলো এই বাউন্ডারি লেয়ারের মধ্য থেকে সে মুভ করছে। তো ব্লেড গুলো যখন বাউন্ডারি লেয়ারের মধ্যে দিয়ে মুভ করছে রেজাল্টেন্ট যে ফ্লোটা হচ্ছে সেটা হলো ফ্লোটা আমাদের এই ব্লেডের সাথেও লেগে থাকছে, ব্লেড টিপ থেকে সেপারেটেড হয়ে যাচ্ছে না। আর যদি ইনার স্ট্রাকচারটা দেয়া না থাকে, ব্লেডটা যখন বাউন্ডারি লেয়ারের মধ্যে দিয়ে মুভ করছে না, ব্লেডটা যখন একদম ওপেন স্পেসের মধ্যে দিয়ে মুভ করছে তখন ব্লেড থেকে ফ্লোটা সেপারেটেড হয়ে যাচ্ছে এবং এই যে আমরা একটু আগে যে নয়েজটা দেখলাম এই নয়েজটা তৈরি হচ্ছে। এটা ওয়ান অফ দা তাদের একটা, এটাকে কি বলে টেকনোলজি। আচ্ছা, তার আরো কিছু টেকনোলজি দেখিয়েছে, দেখো সেটা যদি অঙ্ক আছে আমরা এটা তুমি তাদের ইসে দেখতে পারবে, ওয়েবসাইটে দেখতে পারবে, ঠিক আছে। এটা আসলে এখানে নাই। এই যে তাদের ব্লেডটা দেখো, যে নরমাল ফ্যান এবং তাদের ব্লেডের মধ্যে কিন্তু কিছু হ্যাঁ আরো কিছু স্ট্রাকচার আছে। তো এগুলো ইম্পর্টেন্ট হ্যাঁ ফ্লুইড ডাইনামিক্স নিয়ে, নট নেসেসারিলি আমাদের টপিকের মধ্যে আছে, তো আমরা দেখলাম। আচ্ছা, এক্সপেরিমেন্টেশন কি, দেখো আমরা এই ছবিটা আগেও দেখেছি যে একদম ফুল স্কেল উইন্ড টানেলের মধ্যে একটা মার্সিডিজ বেঞ্চ গাড়ি দিয়ে দেওয়া হয়েছে। তো এটাও একটা টেকনিক আমাদের এক্সটার্নাল ফ্লো অ্যানালাইসিসের। আর আরেকটা যেটা আমরা বললাম যে আরেকটা টেকনিক এক্সপেরিমেন্টেশন, দেখো ওই যে আমরা প্রথম থেকে পড়ে আসছি তাই না, আমরা রিলেট করতে পারতে হবে। দেখো এটাও কি খুবই পলিশড, হাইলি পলিশড না? কেন হাইলি পলিশড মনে আছে কারো? স্যার ওই 1/30 স্যার রেশিও বা এই ধরনের যে রেশিওটা, হ্যাঁ যে সারফেস রাফনেস সেম রেশিও রাখার জন্য এটা আমাদের এরকম হাইলি পলিশড। আচ্ছা, তো দেখো আমরা নেক্সট যেটা বললাম যে বাউন্ডারি লেয়ার অ্যানালাইসিস, সেটা কি লুইডিক প্রান্ডলস আমাদেরকে প্রথমে দিয়েছিলেন 1904 সালে এবং এই অ্যানালাইসিসটা খুবই চমৎকার একটা অ্যানালাইসিস। কিরকম? বাউন্ডারি লেয়ার থিওরি যেটা বলে সেটা হলো যে আমাদের যে এটা আছে এটাকে কি বলে, আমরা যে সিস্টেমটা নিয়ে কাজ করছি সেই সিস্টেমটা বাউন্ডারি লেয়ারটা যদি আমরা আমাদের যে টেকনিক গুলো আছে এগুলো দিয়ে অ্যানালাইজ করতে চাই, হ্যাঁ এটা কি খুবই কমপ্লেক্স হয়ে যায়। লুইডিক প্রান্ডলস খুবই ক্লেভারলি কিছু অ্যানালজি দিলেন, ঠিক আছে। তো এই অ্যানালজি গুলো অ্যাপ্লাই করে এই বাউন্ডারি লেয়ারটার যে ইনার মেকানিজম, এই ইনার মেকানিজম গুলো বোঝা যায় এবং তার যে কাজটা সেই কাজের পরেই আমরা এই যে ল্যামিনার সেপারেশন, টার্বুলেন্ট সেপারেশন এই জিনিসগুলো দেখতে পাই। কিরকম? এই যে দেখো আমরা যে ছবিটা দেখি, দেখো Prandtl's idea makes certain order of magnitude assumption to greatly simplify the Navier-Stokes equation into boundary layer equations that are solved relatively easily and patched onto the outer implicit flow field. মানে বাউন্ডারি লেয়ারে আমরা Navier-Stokes ইকুয়েশন গুলো ইউজ করে সিম্পলিফাই করে বাউন্ডারি লেয়ার ইকুয়েশন নাম দেওয়া হয়েছে। মানে ইকুয়েশন অনেকগুলো ইকুয়েশন আমরা দেখব, অনেকগুলো ইকুয়েশন কমে যায়, তো সেটাকেই বাউন্ডারি লেয়ার থিওরিটা বলে। তো তুমি চাইলেই তো কমাতে পারো না, তাই না? তুমি হঠাৎ করে বললা যে না স্যার আমিও কমাই দিলাম, ফ্যানের চারপাশে Navier-Stokes ইকুয়েশন এত তৈরি করলে মানে ইউজ না করলে হবে, এটা আমি কমিয়ে দিলাম, তাহলে তো হচ্ছে না। তোমাকে থিওরিটা দিতে হবে, অ্যাসাম্পশনটা কি হতে হবে, অ্যাসাম্পশনটা মানে অন পার হতে হবে আমাদের ফিজিক্সের সাথে, ঠিক আছে। আচ্ছা, তো তিনি এই কাজটা প্রথমে করলেন যে Navier-Stokes ইকুয়েশনটাকে বাউন্ডারি লেয়ার ইকুয়েশনে তিনি কনভার্ট করে নিলেন, তাতে আমাদের ওই সলিউশনটা পাওয়াটা রিলেটিভলি ইজি হয়ে যায়। আচ্ছা, আরেকটা কি, one of the great achievement of boundary layer theory is its ability to predict the flow separation. এই বাউন্ডারি লেয়ার থিওরির পরে আমরা যে ফ্লো সেপারেশনটা কখন হবে সেটা আমরা বুঝতে পারি, দ্যাট ইজ দ্য অ্যাডভার্স প্রেসার গ্রেডিয়েন্ট হলেই ফ্লো সেপারেশন হবে। এবং বিফোর Prandtl পেপার কেউই বা নো ওয়ান রিয়ালাইজ such thin shear layer could cause such a gross effect as flow separation. যে বাউন্ডারি লেয়ারটার কারণেই যে আমার ফ্লো সেপারেশনটা হচ্ছে এই জিনিসটা ওনার এই রিসার্চ তার আগে বোঝা যায়নি। ওই যে আমরা যে গলফ বল এবং স্মুথ বল নিয়ে আমরা যে কথাগুলো বললাম, আমরা যে মানে ক্রিকেটে রিভার্স সুইং এ যে কথাগুলো বললাম, হ্যাঁ এই জিনিসগুলো তার আগে এটা কি করা হয় নাই, বোঝা যায় নাই। এই যে এখানে আমরা যে দেখছি, দেখো আমাদের এই প্রথম এটা ওয়াটারের মধ্যে একটা মেটালিক বল পড়ছে, সেটা ছবি। প্রথমটা আমার ল্যামিনার বাউন্ডারি লেয়ার সেপারেশন, দ্বিতীয়টা আমার টার্বুলেন্ট বাউন্ডারি লেয়ার সেপারেশন। দেখো খুবই এখানে কি হচ্ছে, ইফেক্টটা খুবই ড্রাস্টিক্যাল, হ্যাঁ কিন্তু জাস্ট ওই যে থিন একটা লেয়ার সেই লেয়ারের উপরেই কিন্তু এই ইফেক্টটা ডিপেন্ড করছে। আচ্ছা, এই বাউন্ডারি লেয়ার থিওরিটা কি আসলে সেটা নিয়ে যদি আমরা কথা বলি, আমরা আমাদের একটা 2-dimensional incompressible viscous flow চিন্তা করছি, x direction along the wall and y direction normal the wall। হ্যাঁ আমরা এটা ফ্ল্যাট প্লেট হতে পারে, আমরা এটা কথা চিন্তা করি, একটু আগে আমরা যেটা দেখে আসছি সেটা আমরা চিন্তা করি, ঠিক আছে। তো এখন আমাদের এই বাউন্ডারি লেয়ারটা ইকুয়েশন গুলো যদি আমি লিখতে চাই, তাই না, আমার মনে হয় আমাদের এখান থেকে আসলে ইসে চলে যাওয়া উচিত, এটাকে কি বলে, আমরা আমাদের ড্রয়িং সফটওয়্যারটাতে চলে যাই, ঠিক আছে। সেটাই আমাদের জন্য বুঝতে এবং অ্যানালাইজ করতে সুবিধা।
এই ছবিটা যেটা আমরা দেখছি যে আমাদের এইরকম একটা সিস্টেম, এটা দেখা যাচ্ছে তো তাই না সিস্টেমটা? জি স্যার। তো সিস্টেমটা কি, আমাদের এক্স অক্ষ হলো এইদিকে এক্স অ্যাক্সিস, এই বরাবর হলো আমাদের ওয়াই অ্যাক্সিস, ঠিক আছে? আচ্ছা, আমাদের এই যে বাউন্ডারি লেয়ারটা, তাহলে এটা কি একটা 2 ডাইমেনশনাল ফ্লো না? বোঝা যায় এটা কি 2 ডাইমেনশনাল ফ্লো না? ইয়েস স্যার। আচ্ছা, তাহলে এই 2 ডাইমেনশনাল ফ্লোর জন্য আমি ইকুয়েশনটা লিখে নিয়ে এসেছি জাস্ট সময় বাঁচানোর জন্য। তো এই 2 ডাইমেনশনাল ফ্লোর জন্য আমি যদি কন্টিনিউটি ইকুয়েশনটা লিখি, তাহলে এটা হলো আমার ইকুয়েশন, ঠিক আছে? এই ইকুয়েশনটা আমার কন্টিনিউটি ইকুয়েশন। আচ্ছা, ফ্লোটা কি আমি বললাম 2 ডাইমেনশনাল। তাহলে 2 ডাইমেনশনাল ফ্লোর জন্য আমার নেভিয়ার স্টোকস ইকুয়েশন হলো এই যে এরকম। হ্যাঁ, একটা আমরা এটাকে বলি এক্স মোমেন্টাম ইকুয়েশন, আর পরেরটাকে আমরা বলি 2 ডাইমেনশনাল তাই ওয়াই মোমেন্টাম ইকুয়েশন, ঠিক আছে? নেভিয়ার স্টোকস ইকুয়েশন। 3 ডাইমেনশনাল হলে এখানে আরো একটা এটাকে কি বলে কম্পোনেন্ট থাকতো, ঠিক আছে? তো আমাদের এই বাউন্ডারি লেয়ার, হ্যাঁ 2 ডাইমেনশনাল ফ্লো, এটাই আমাদের কি বাউন্ডারি লেয়ার, আমাদের বাউন্ডারি লেয়ার। তো বাউন্ডারি লেয়ারটা অ্যানালাইসিস করতে হলে তাহলে আমাদের সাইমালটেনিয়াসলি এই তিনটে ইকুয়েশন সলভ করতে হবে। তো এই তিনটে ইকুয়েশন সলভ করা আমরা যেটা বললাম একটু কি কঠিন। এখন আমাদের কিছু অ্যাজাম্পশন, যেটা লুইডিক প্রান্ডল দিলেন, যে এই শিয়ার লেয়ারটা খুবই থিন হবে যদি রেনল্ডস নাম্বার হাই হয়, ঠিক আছে? তাহলে আমাদের প্রথম যে এটা কি বলে অ্যাজাম্পশন, হ্যাঁ আমাদের এটা হলো গিয়ে আমরা করছি হলো বাউন্ডারি লেয়ার থিওরি, এটা হলো বাউন্ডারি লেয়ার থিওরি। তো প্রথম অ্যাজাম্পশনটা কি, আমাদের রেনল্ডস নাম্বার কি হাই, রেনল্ডস নাম্বার হাই। এই অ্যাজাম্পশনটা কি বোঝা যায় যে রেনল্ডস নাম্বারের ভ্যালুটা কি ইউ এক্স বাই নিউ, এবং এটা একের থেকে বড়, এটা হাই, ঠিক আছে? এটা কি বোঝা যায়, এই অ্যাজাম্পশনটা কি বোঝা যায়? স্যার এটা একটু ক্লিয়ার করলে ভালো হতো। আচ্ছা, কি বোঝো না সেটা বলো। স্যার মানে এই যে মানে কিভাবে আমরা হাই ধরতেছি, মানে রেনল্ডস নাম্বারটাকে আমরা এই যে প্রথম দিকে যে ছবিগুলো দেখেছিলাম, রেনল্ডস নাম্বার যদি হাই না হয় তাহলে বাউন্ডারি লেয়ারটা থিন হয় না, অনেক ঠিক হয়ে যায়। সেখানে আমাদের এক্সপেরিমেন্টেশন লাগে, সেটা কোনো থিওরি দিয়ে আমরা অ্যাপ্লাই করতে পারি না। মনে আছে বলেছিলাম যে জি স্যার, বাউন্ডারি লেয়ারটা যদি অনেক হাই হয়, সরি রেনল্ডস নাম্বারটা যদি অনেক হাই হয় 10⁻6 10⁻7 এরকম যদি হয়, তাহলে আমরা ধরতে পারি কি বাউন্ডারি লেয়ারটা অনেক থিন, তাই না? বুঝা যায়? জি স্যার। তো সেটাই আমি তাই জন্য আমি ধরে নিলাম যে আমার রেনল্ডস নাম্বারটা হাই। প্রথম অ্যাজাম্পশন, এটা কি বোঝা গেল? জি স্যার বুঝছি। বোঝা গেল? জি স্যার। আচ্ছা, তাহলে আমার প্রথম অ্যাজাম্পশন হলো আমার এই ফ্লুইড যে ফ্লো করছে ফ্ল্যাট প্লেটের উপর দিয়ে, এখানে আমার রেনল্ডস নাম্বারটা অনেক হাই। আচ্ছা, আমার সেকেন্ড অ্যাজাম্পশনটা কি, দেখো আমরা যদি সেকেন্ড অ্যাজাম্পশনটা এটার দিকে দেখি, হ্যাঁ ইউ আর ভি। তো ইউ কি, ইউ হলো আমার ইনিশিয়াল ভেলোসিটি যেটা আমি দেখছি, হ্যাঁ এই ক্যাপিটাল ইউ, হ্যাঁ বেশ কয়েকটা ভেলোসিটি, আমাদের ভেলোসিটিটা আমাদের এখানে প্রশ্ন হচ্ছে ক্যাপিটাল ইউ দিয়ে, ভেলোসিটি দেখাচ্ছে ইউ দিয়ে, আমাদের ভেলোসিটি দেখাচ্ছে ভি, স্মল ভি, হ্যাঁ নিউ আছে, তো এই স্মল ভিটা আমি কার্লি না করে নরমালি আমি নিউ আর ভি এটাকে ডিফারেন্সিয়েট করতে পারবো। তো কি কি এটা আমি লিখি, এটা ইনিশিয়াল ভেলোসিটি, হ্যাঁ আর এই ইউ কি বাউন্ডারি লেয়ারের ভেলোসিটি অ্যালং এক্স, ভি হলো বাউন্ডারি লেয়ার ভেলোসিটি অ্যালং ওয়াই, যে এক্স ডিরেকশন ওয়াই ডিরেকশনে ভেলোসিটিটা, ঠিক আছে? ভেলোসিটি নীল নেই, ভেলোসিটি এটা এই বরাবর ভেলোসিটিটা কি আমার ইউ, ইটস এ ফাংশন অফ এক্স এন্ড ওয়াই। এই বরাবর ভেলোসিটিটা আমার কি ভি, দ্যাটস অলসো এ ফাংশন অফ এক্স এন্ড ওয়াই। সেগুলো দিয়ে আমার এই যে ইকুয়েশনটা লেখা হয়েছে, ঠিক আছে? বোঝা যায়? জি স্যার। আচ্ছা, তো আমার অ্যাজাম্পশনটা কি, আমার অ্যাজাম্পশনটা হলো ইউ ইজ হাই, হ্যাঁ বা ভেরি হাই কম্পেয়ার টু ভি। আমার দ্যাট ইজ এক্স বরাবর যে ভেলোসিটিটা বাউন্ডারি লেয়ারের ভেতরে, এই ভেলোসিটিটা হাই কম্পেয়ার টু আমার ওয়াই বরাবর যে ভেলোসিটিটা সেটা, ঠিক আছে? ফ্লুইড ওয়াই এর দিকে যে মুভমেন্ট করছে সেটা আমার ফ্লুইড এক্স এর দিকে যে মুভমেন্ট করছে তার তুলনায়
কম এবং অনেক কম। এটা কি বোঝা যায়? বোঝাই তো যাচ্ছে ফ্লুইড এদিক দিয়ে আসছে, ডান দিক দিয়ে এসে বাম দিক দিয়ে বেরো যাচ্ছে, বললাম বাম দিক দিয়ে এসে ডান দিক দিয়ে বেরো চলে যাচ্ছে। তো সেই ফ্লুইড একটা পার্টিকেল, দেখো আমরা যে পার্টিকেল গুলো তো দেখছি যে এই যে একটা পার্টিকেল, সে যে গতিতে, আমরা যদি বলি যে গতিতে সে, কোন কালারটা দিব, নীল কালারটা তো মনে দেখা যাবে না, তাও যে গতিতে সে এক্স বরাবর মুভ করছে, সে সেই গতিতে কি ওয়াই বরাবর মুভ করছে? না স্যার। না, এক্স বরাবর সে যে মুভ করছে সেটাই অনেক বেশি। তো তাহলে এটা আমার দ্বিতীয় অ্যাজাম্পশন। আচ্ছা, তো তাহলে আমার তৃতীয় অ্যাজাম্পশনটা কি? রেট অফ চেঞ্জ। এইটা দেখো ইউ বাই এক্স, আমার এই যে ভেলোসিটি যেটা আমি বললাম, আমার এই যে ভেলোসিটিটা ইউ ভেলোসিটিটা, তো এই ইউ ভেলোসিটিটা আমি এখানে এরকম আঁকলাম, এখানে এরকম আঁকলাম, এখানে এরকম আঁকলাম, এটা আমার ইউ ভেলোসিটি। হ্যাঁ, তো তাহলে এটা আমার পজিশন আমি ধরলাম x1, এখানে আমার পজিশন হলো x2, এখানে আমার পজিশন হলো x3। তো এই ইউ পজিশনে আমি যে ভেলোসিটি ভেক্টর গুলো এঁকেছি, এটার একটা চেঞ্জ আছে, সেই চেঞ্জটাকে বলা হচ্ছে কি তাহলে ইউ এর চেঞ্জ এক্স এর সাথে। এটা বোঝা যায়? জি স্যার। আচ্ছা, এরপরে তুমি তো একাই ইন্টারঅ্যাকশন করছো আমার সাথে, অন্যরা কেউ বুঝতে পারছে নাকি আর বুঝে দিলাম ছেড়ে দিই সেই অবস্থায় আছে? হ্যাঁ, পরীক্ষা হলে অ্যান্সার করলাম না, এই জিনিস আসছে, সেই অবস্থায় চলে গেছি কিনা আমরা? বোঝা যায়? জি স্যার। জি স্যার। আচ্ছা, দেখো তো খুবই ভালো। এখন আমরা ওয়াই বরাবর দেখছি যে ওয়াই বরাবর যদি আমি একটা পজিশনে দেখি, এই বরাবরে আমার ইউ, এই পজিশনে এক্স এর দিকে আমার ফ্লুইডের মোশন কি 0। এই বরাবর আমি যদি দেখি তাহলে সেটা এত, এখানে আমি যদি দেখি একটু বেড়েছে, তাই না? এখানে 0, এখানে এটা এতখানি, এখানে এটা এতখানি, আর একটু দূরে গেলে সেটা সরাসরি ইউ হয়ে যাচ্ছে। তো তাহলে এটা কি? এটা হলো ইউ এর চেঞ্জ ওয়াই এর দিকে। এটা কি বোঝা যায়? তাই না? তো স্মল ইউ না? হ্যাঁ, স্মল ইউ যে চেঞ্জ হচ্ছে, সেটার চেঞ্জ ওয়াই এর দিকে কেমন, আর সেটার চেঞ্জ এক্স এর দিকে কেমন, তার আমি একটা তুলনা দেখলাম যে এক্স বরাবর ইউটা খুব একটা চেঞ্জ হয় না, কিন্তু ওয়াই বরাবর দেখো এক্স অনেক ডিস্টেন্স খুব একটা চেঞ্জ হয় না, কিন্তু ওয়াই বরাবর খুব অল্প ডিস্টেন্সে 0 থেকে একটা ভ্যালু, 0 থেকে আরেকটা ভ্যালু, 0 থেকে প্রায় ইউ এর সমান, তাই না? তাহলে এটার চেঞ্জটা এটার থেকে অনেক বড় না? বোঝা যায়? জি স্যার, বড় হবে। সেটাই আমি তোমাদের সাথে আর্গুই করলাম। আচ্ছা, সিমিলারলি আমরা যদি এখন আবার ওয়াই দিকে যে ভেলোসিটিটা, ওয়াই ডিরেকশন যে ভেলোসিটি ভি, সেই ভেলোসিটিটা যদি আমি আবার দেখি যে ফ্লুইডটা, হ্যাঁ একটা ফ্লুইড পার্টিকেল সে ওয়াই বরাবর যে মোশনটা দিচ্ছে, এই মোশনটা আমি আবার কি করতে চাচ্ছি যে তার কি অবস্থা, তাহলে চেঞ্জ অফ ভি এক্স বরাবর, এবং আমি দেখতে চাচ্ছি চেঞ্জ অফ ভি ওয়াই বরাবর। আমার ফ্লোটা যেহেতু 2 ডাইমেনশনাল, এখানেও আমার ওই একই আর্গুমেন্ট কাজ করছে যে আমার এই ফ্লুইডের ওয়াই এর বরাবর, হ্যাঁ যে ডিফারেন্সটা, এটা ড্রাস্টিক্যাল বাউন্ডারি লেয়ারের কারণে, এক্স বরাবর যে ডিফারেন্সটা এটা এতটা ড্রাস্টিক্যাল না, সেটা আমার ইউ এর জন্য যেরকম সেটা আমার ভি এর জন্য একই রকম। এটা কি বোঝা গেল? দেখো আমরা যদি এই দিকে ফ্লুইডের যে মোশন হচ্ছে সেটা কিরকম, আমরা যদি দেখতে চাই যে এখানে ফ্লুইডের যে অবস্থা, হ্যাঁ তার একটু আগে একই অবস্থা, দেখো এই যে একই রকম ভাবে বাঁকানো, একই রকম ভাবে বাঁকানো, একই রকম ভাবে বাঁকানো। হ্যাঁ, আচ্ছা, কিন্তু সে যদি উপরের দিকে যায়, উপরের দিকে যেতে থাকলে তার কিন্তু পজিশন ড্রাস্টিক্যালি চেঞ্জ হয়ে যায়। ঠিক আছে? তো তাহলে এখানেও আমার ওয়াই বরাবর যে চেঞ্জটা, এই চেঞ্জটা অনেক বেশি এক্স বরাবরের থেকে। তাহলে এই যে আমি দুটো রেটের তুলনা এবং ভেলোসিটির তুলনা এবং রেনল্ডস নাম্বারের তুলনা, এগুলোকে আমি বলতেছি বাউন্ডারি লেয়ার অ্যাজাম্পশন। ঠিক আছে? তো এই বাউন্ডারি লেয়ার অ্যাজাম্পশন গুলো যখন আমি আমার ওয়াই মোমেন্টাম ইকুয়েশনে অ্যাপ্লাই করি, হ্যাঁ দেখো আমাদের এই যে কন্টিনিউটি ইকুয়েশনটা আমাদের থেকে যায়, এখানে আমাদের খুব একটা সুবিধা হয় না। আমাদের এক্স মোমেন্টাম এবং ওয়াই মোমেন্টাম ইকুয়েশনে আমরা কিছু সুবিধা পাই। কেমন? আমার ওয়াই মোমেন্টাম ইকুয়েশনটাকে যদি আমি এখানে গুণ করে লিখি আমাদের টার্মগুলো, যে কি রো ইউ ভি এর চেঞ্জ এক্স বরাবর প্লাস রো ভি এর চেঞ্জ ওয়াই বরাবর, এটা সমান সমান হলো গিয়ে partial differentiation of y with respect to x, partial differentiation of p with respect to y plus viscosity into acceleration, fluid acceleration x বরাবর y দিকে
প্লাস অ্যাক্সিলারেশন অফ ভি ওয়াই। ঠিক আছে, এটা এক্স এর দিকে, এটা ওয়াই এর দিকে অ্যাক্সিলারেশনটা, আর ভিটা কি ফ্লুইডের মুভমেন্ট, উপরের দিকে ফ্লুইডের যে মুভমেন্ট সেটা। ঠিক আছে, আচ্ছা তো এখন আমরা একটু আগে যে ভ্যালুগুলো বের করলাম সেগুলো দিয়ে যদি আলোচনা করি, যে কি আমাদের এই যে ভি এর চেঞ্জ এক্স বরাবর, যে ভি এর চেঞ্জ, এই যে এটা আমরা বের করলাম, এটা খুব স্মল, এটা আমাদের খুবই স্মল, এটা আমরা এই যেখানে বের করলাম, এটা লার্জ, এটা স্মল। আচ্ছা, এরপরে কি বের করলাম, ভি এর যে চেঞ্জ ওয়াই বরাবর, হ্যাঁ এটাও স্মল। কোশ্চেন হতে পারে স্যার এখানে তো দেখলো বড়, ঠিক আছে, কিন্তু ভি ইটসেলফ ছোট। হ্যাঁ, এখানে এই টার্মটা স্মল, এই জন্য পুরো টার্মটা স্মল, এখানে এই টার্মটার তুলনায় বড়, বাট এই টার্মটা স্মল, ভি টার্মটা স্মল, তাই এই পোর্শনটা আমার, মাল্টিপ্লিকেশনটা আমার স্মল। আচ্ছা, আমি আরবি করে বের করলাম ভি বাই এক্স, রেট ভি এর চেঞ্জ ওয়াই এক্স বরাবর, এটা কম, তাহলে রেট অফ চেঞ্জ যেটা, সেটা কি আরো কম, চেঞ্জের যে রেট অফ চেঞ্জ দ্যাট ইজ অ্যাক্সিলারেশন, সেটা তাহলে আরো কম, তাহলে এটা কি হলো, এটা ভেরি স্মল। আচ্ছা, এরপরে আবার আমরা কি বললাম যে হ্যাঁ এটার একটা ভ্যালু আছে, যে ডিভি বাই ডিওয়াই এটার একটা ভ্যালু আছে, সেই ভ্যালুর যে চেঞ্জটা, হ্যাঁ রেটের আবার এসিলারেশনটা আবার স্মল, যেহেতু এই ভ্যালুটাও স্মল। তো তাহলে আমাদের এই সবগুলো টার্ম, এই যে 5টা টার্মের মধ্যে 4টা টার্মই নিয়ারলি জিরো। এই নিয়ারলি জিরো হওয়ার কারণে আমরা পাই চেঞ্জ অফ প্রেসার উইথ রেসপেক্ট টু ওয়াই নিয়ারলি জিরো। তাহলে প্রেসারটা যদি ওয়াই বরাবর, ওয়াই অক্ষ বরাবর চেঞ্জ না হয়, তাহলে প্রেসারটা কি হয়, প্রেসারটা শুধুমাত্র এক্স অক্ষ বরাবর চেঞ্জ হয়। তাহলে প্রেসার ইজ এ ফাংশন অফ এক্স অনলি, এবং এই যে প্রেসার ইজ এ ফাংশন অফ এক্স, এটার কারণে আমরা আবার এই প্রেসারের এই যে প্রেসার ইজ এ ফাংশন অফ এক্স, এটার এই টার্মটা, হ্যাঁ আমাদের এক্স মোমেন্টাম ইকুয়েশনটা যদি আমরা আবার দেখি, এক্স ইকুয়েশনটা যদি আবার আমরা দেখি, যে আমাদের এরকম আছে রো ইউ, u by dx plus v du by dy equals to minus dp dx plus mu times u square u dx square plus u square u dy square। তাহলে u এর চেঞ্জ x বরাবর, এটাও আবার আমরা কি বললাম, খুব স্মল। তো এই টার্মটাও আমাদের খুব স্মল হয় x মোমেন্টাম ইকুয়েশনের, আর এই টার্মটা ফাইনাইট হয়ে আমরা বের করে ফেলতে পারি। ঠিক আছে, ফাইনাইট না আসলে আমরা ফাইনাইট ডিফারেন্সিয়েশনটা হয়। ঠিক আছে, এটা পার্শিয়াল ডিফারেন্সিয়েশন থেকে এটা কি ডাইরেক্ট ডিফারেন্সিয়েশন হয়, ডাইরেক্ট, এটা কি পার্শিয়ালি, হ্যাঁ পি এক্স আর ওয়াই এর সাপেক্ষে, দুটোর সাপেক্ষে ভ্যারি করে। তো আমরা উপরে দেখে আসলাম যে না, পি এক্স আর ওয়াই এখন দুটোর সাপেক্ষে ভ্যারি করে না, পি হলো শুধুমাত্র ফাংশন অফ এক্স। তাহলে আমরা পার্শিয়াল ডিফারেন্সিয়েট করার দরকার নাই, আমরা এটাকে ডাইরেক্ট ডিফারেন্সিয়েশন করতে পারি। তো এই যে আমরা জিনিসগুলো করতে পারলাম, আমাদের যে সুবিধাগুলো হলো, সেটা আমরা যদি এখানে আবার দেখি, যে আমরা এই যে ভ্যালুগুলো নিলাম আমাদের 2D x এর মোমেন্টাম ইকুয়েশন দিয়ে, নিউটনের স্টোকস ইকুয়েশন সহ, সেটা যে আমরা এই কিছু অ্যাজাম্পশন, 3টা অ্যাজাম্পশন দিয়ে চেঞ্জ করলাম, চেঞ্জ করে আমরা শুধুমাত্র কন্টিনিউটি ইকুয়েশন পেলাম, আমরা মোমেন্টাম ইকুয়েশন অ্যালং দা ওয়াল শুধু x বরাবর সেটা পেলাম, হ্যাঁ এভাবে পেলাম, রোটাকে এভাবে ভাগ দিয়ে দিলাম, আমরা এটা ডাইরেক্ট ডিফারেন্সিয়েশন করে, হ্যাঁ ইউ এর সাপেক্ষে ডাইরেক্ট ডিফারেন্সিয়েশন করে আমরা এটা পেয়ে যাবো। এটা কি বলে, বার্নৌলিস ইকুয়েশন থেকে আমরা ডাইরেক্ট প্রেসারের ভ্যালুটা পেয়ে যাই, তাই না? আমরা যে বললাম যে ডিফারেন্সিয়েশন অফ প্রেসার এখন আর ই নাই, এটাকে কি বলে, দিকটা আমরা দেখলাম যে এটা, এই জিনিসটা ডাইরেক্ট ডিফারেন্সিয়েশন, সেটাকে যদি আমরা একটু ছোট করে লিখি, তাহলে যেটা কি, এটা যে পার্শিয়াল ডিফারেন্সিয়েশনটা ডাইরেক্ট ডিফারেন্সিয়েশন হয়ে যাচ্ছে, এবং এটা বার্নৌলিস ইকুয়েশন থেকে বের করা যায়, রো ক্যাপিটাল ইউ du ডিভাইডেড বাই dx, এই ইকুয়েশন। ঠিক আছে, তো তাহলে সেই ইকুয়েশনটাই আমরা যখন আবার বসিয়ে দিলে এরকম আমাদের মোমেন্টাম অ্যালং দা ওয়াল, সেটা আমরা এই ইকুয়েশন থেকে পেয়েছি। দিস ইজ বাউন্ডারি লেয়ার ইকুয়েশন। এই যে আমাদের অ্যাপ্রক্সিমেশন করলে আমাদের নেট রেজাল্ট হয় কি, 3টা ফুল ইকুয়েশন অফ মোশন reduced to quadrantals, 2 boundary layer equations for 2-dimensional
ইনকম্প্রেসিবল ফ্লো। তো এই জিনিসটা কি আমরা বুঝতে পেরেছি? স্যার এই টাওটা কোথা থেকে আসলো? হ্যাঁ, এটা হলো ওয়াল শিয়ার স্ট্রেস, ঠিক আছে? এটা আমাদের ওয়াল শিয়ার স্ট্রেস। এটার ভ্যালু আমরা এখানে টাউ দিয়ে লিখলাম কারণ এটা ল্যামিনার ফ্লোতে আমরা যে ভ্যালুটা দেখেছি সেটাই থাকে। টার্বুলেন্স অ্যানালাইসিসের সময় আমাদের আরেকটা টার্বুলেন্স কারণ চলে আসে, তাই না? এই জন্য আমরা এটাকে টাউ দিয়ে প্রকাশ করছি, ঠিক আছে? জি স্যার। আচ্ছা, তো এই জিনিসটা স্যার আরেকটা জিনিস বল। স্যার এই যে সব মানে স্যার লিখলেন ওখানে স্যার ওই জায়গাটাতে চলে যাচ্ছি ওখানে। স্যার আগের পেজে স্যার এখানে যে ওয়াই মোমেন্টামে স্যার মানে এই স্যার রো ইউ বা ডিভি বাই ডিএক্স স্যার এটা স্মল আসছে কি জন্য স্যার? এটা স্মল এসেছে, এই যে দেখো আমরা তো এটাই আর্গু করলাম যে ভি বাই ডিএক্স এই ভ্যালুটা অনেক ছোট, তাহলে এই মাল্টিপ্লিকেশন করছি ছোট্ট একটা ভ্যালুকে, তাহলে পুরো ভ্যালুটাই ছোট হয়ে গেল। হ্যাঁ, আবার এখানে আমরা আর্গু করলাম যে আমার এই ভি ভ্যালুটাই ছোট, তাহলে এটা যখন আমরা মাল্টিপ্লিকেশন করলাম তখন এই পুরো ভ্যালুটা ছোট হয়ে গেল। স্যার আরো ছোট হয়ে যাবে, আরো ছোট, ঠিক আছে? বুঝা যায়? জি স্যার বুঝছি। তাহলে এইটাই আমরা তখন অ্যানালাইসিসটা আমরা এখানে করতে পারছি না, আমাদের স্কোপ এখানে নেই, বাট তখন আমরা অ্যানালাইসিসটা এভাবে করেছি, ঠিক আছে? তো এই যে আমাদের এই বাউন্ডারি লেয়ারটা যখন আমরা এভাবে বের করে ফেললাম প্রান্ডলটের এই যে ইকুয়েশনটা, এটার পরে ওনার একজন স্টুডেন্ট, তার নাম হলো ব্লাসিয়াস। তো ব্লাসিয়াস তখন আর্গু করলেন যে এই পুরো ভেলোসিটি প্রোফাইলটাকে একটা সিঙ্গেল কম্পোজিট ডাইমেনশনলেস ভ্যালু দিয়ে প্রকাশ করা যায়, এবং এই ভেলোসিটি প্রোফাইলটাকে সেই যে ডাইমেনশনলেস ভ্যারিয়েবল, সেই ভ্যারিয়েবলটার নামটা আমরা এখানে দেখছি, এই ভ্যারিয়েবলটার ফাইনাইট ডিফারেন্স হিসেবে প্রকাশ করা যায়, ঠিক আছে? এবং এটা যখন আমরা বাউন্ডারি লেয়ার ইকুয়েশন গুলোতে বসাই, আমাদের পুরো অ্যালজেব্রাটা একটা সিঙ্গেল থার্ড অর্ডার নন লিনিয়ার অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশনে চলে আসে। সেটাকে আমরা ডিফারেনশিয়াল ইকুয়েশন সলভিং যে প্রসেস, সেটাতে এক্সাক্ট সলিউশন যখন করা হয় তখন এরকম এক্সাক্ট সলিউশন পাওয়া যায় যে এই ভ্যালুটা ইউ বাই ইউ 0.99, তার মানে কি বাউন্ডারি লেয়ারে ইউ বাই ইউ কি 0.99, তো এই ভ্যালুটা 5 এর জন্য 0.99 হয়ে যায়। তো সেটাই আমরা যে ব্লাসিয়াস ইকুয়েশন হিসেবে যে একদম প্রথমে যেটা আমরা দেখলাম যে 5 ডিভাইডেড বাই রেনল্ডস নাম্বার টু দি পাওয়ার হাফ, একদম শুরুতে আমরা যেটা দেখলাম যে এই ভ্যালুটা এভাবে এসেছে। হ্যাঁ, যে তিনি এই বাউন্ডারি লেয়ারের ইকুয়েশনটা তার সুপারভাইজার যেটা প্রপোজ করেছিলেন সেটা নিয়ে কাজ করলেন, কাজ করে এই যে ভ্যালুটা 5, এই 5টা আমাদের এই যে ব্লাসিয়াস ইকুয়েশন থেকে এসেছে। ব্লাসিয়াস তিনি একটা সিঙ্গেল ডাইমেনশনলেস ভ্যারিয়েবলে কনভার্ট করে ফেলতে পারেন, হ্যাঁ, ইউ বাই ইউ যে ভেলোসিটি প্রোফাইল সেটাকে একটা ফাইনাইট ডিফারেন্স হিসেবে, সেটাকে এই যে থার্ড অর্ডার নন লিনিয়ার অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশন যখন আমরা সলভ করি তখন আমরা এই যে এরকম কিছু ভ্যালু পাই। তো সেই ভ্যালু 5 এর জন্য 0.99 যেটা আমাদের বাউন্ডারি লেয়ারের এক্সট্রিম পয়েন্ট সেটা পাওয়া যায়, তো এই জন্য আমাদের ইকুয়েশন গুলো ওরকম হয়। আমরা জাস্ট এটা একটা যে মানে খুব স্মল বা ছোট্ট করে জিনিসটা দেখলাম, আমরা অ্যাডভান্স ফ্লুইড মেকানিক্স যে কোনো একটা কোর্সে এই জিনিসটা যখন আমাদের লাগবে তাতে যেন আমাদের হেল্প হয় সেভাবে। আচ্ছা, তো এই যে ব্লাসিয়াসের যে আমাদের যে এক্সাক্ট প্রোফাইলটা যে আমরা জানলাম, সেই প্রোফাইলটা থেকে যখন আবারও যে আমরা যে সিএফ কমপ্লিট করি তখন সিএফ এর ভ্যালুটা এরকম আসে। আমরা যখন সিডি বা ড্র্যাগ কোএফিশিয়েন্ট কমপ্লিট করি, ড্র্যাগ কোএফিশিয়েন্টের ভ্যালুটা এরকম আসে। তো এই সিএফ এর ভ্যালু এবং এই ড্র্যাগ কোএফিশিয়েন্টের ভ্যালু দিয়ে আমরা নেক্সট ক্লাসে ইনশাআল্লাহ প্রবলেম সলভ করব। তো আমাদের প্রবলেম সলভিং এর জন্য এই ভ্যালুগুলো আমাদেরকে কি করতে হবে, মনে রাখতে হবে, অথবা আমাদের এটা পরীক্ষাতে সাপ্লাই করা হতেও পারে। তবে আমি প্রেফার করবো জাস্ট এই দুটো ভ্যালু, যেহেতু এগুলো এক্সাক্ট সলিউশন, এই সিএফ এর ভ্যালু এবং সিডি এর ভ্যালু রেনল্ডস নাম্বারের ক্ষেত্রে, ঠিক আছে? এটা কি ফ্ল্যাট প্লেটের জন্য, ওকে, এটা মনে রাখাটা বেটার।